রুশান কোনো দিকে না তাকিয়ে সোজা মালতী বিবির ঘরের দরজার সামনে থামল। দরজা আধখোলা ছিল। ভিতরে পা রাখতে রুশানের চোখ গিয়ে থামল বিছানার কোণে বসে থাকা বৃদ্ধা মহিলার উপর। তার শরীরটা বয়সের ভারে একদম নুয়ে পড়ছে। চোখের কোণে বয়সের অসংখ্য রেখা। তবুও সেই মুখ আজও রুশানের কাছে পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে নিরাপদ আশ্রয়। এক মুহূর্তের জন্য রুশান নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে বিছানার সামনে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তারপর কোনো কথা না বলে মাথাটা মালতী দেবীর কোলে রেখে চোখ বন্ধ করে ফেলল। ঘর জুড়ে নেমে এলো গভীর নীরবতা। মালতী বিবির হাত দুটো কেঁপে উঠল। কয়েক সেকেন্ডে তিনি শুধু স্থির হয়ে বসে রইলেন, যেন এখনও বিশ্বাস করতে পারছেন না তার বড় নাতিটা সত্যিই ফিরে এসেছে। তারপর কাঁপা কাঁপা হাতে রুশানের মাথায় হাত রাখলেন। আঙুলের কোমল স্পর্শে আলতো করে চুলে বিলি কাটতে লাগলেন। রুশানের চোখ বন্ধ করে রইলেন। কত বছর পর এমন করে দাদির কোলে মাথা রাখলো। ছোটবেলায় যখন কোনো কষ্ট পেত, অভিমান করত কিংবা অসুস্থ হয়ে পড়তো, ঠিক এভাবে এসে দাদির কোলে মুখ লুকিয়ে থাকতো। সেই পুরনো অভ্যাসটা আজও বদলায়নি। রুশানের বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি নেমে গেল। মনে হচ্ছিল দীর্ঘদিনের সব ক্লান্তি, সব অস্থিরতা যেন এই একজোড়া কাপা হাতের স্পর্শে ধীরে ধীরে গলে যাচ্ছে। শায়লা ঘরের একপাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার মুখে অজান্তে মায়াভরা একটা হাসি ফুটে উঠল। এই দৃশ্য যেন বহুদিন পর আবার ফিরে এসেছে। মিনিট খানেক পর রুশান ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখে মুখে শিশুসুলভ এক কোমল হাসি। মৃদু স্বরে বলল, ফুলটুসি, কেমন আছো? মালতী বিবিও হেসে ফেললেন। ভেজা চোখে নাতির গাল ছুঁয়ে দিয়ে বললেন, এখনো ভালো আছি রে, তুই তো এসে গেছিস। হঠাৎ মালতী বিবির মনে পড়ল রুশানের ভেজা চুলের কথা। তার ভুরু কুঁচকে উঠল। এই বৃষ্টিতে এভাবে ভিজে এসেছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। তিনি সঙ্গে সঙ্গে শায়লার দিকে তাকিয়ে বললেন, এই রে শালু, একটা শুকনো তোয়ালি নিয়ে আয় তো, আমার নাতিটার মাথাটা মুছে দেয়। শায়লা হাসলো। আনতেছি আম্মা, বলে শায়লা তাড়াতাড়ি আলমারি থেকে একটা নরম তোয়ালি এনে মালতীর বিবির হাতে দিল। মালতী বিবি নিজের হাতে খুব যত্ন করে রুশানের ভেজা চুলগুলো মুছে দিতে লাগলেন, যেন রুশান এখনও সেই ছোট্ট ছেলেটা। রুশান একদম বাধ্য ছেলের মতো চুপচাপ বসে রইল। মাঝে মাঝে চোখ বন্ধ করে সেই মমতার স্পর্শ অনুভব করলো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যবস্থা নেই। এই মুহূর্তে যেন রুশান আর কিছুই ধরে রাখতে চায়। চুল মুছতে মুছতে হঠাৎ রুশান বলল, শায়লা, আমার রুমটা কি এখনো খালি নাকি? শায়লা এসে উত্তর দিল, জি বড় সাহেব, 1 সপ্তাহ আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি আপনার জন্য। ছোট ম্যাডাম এখন ছোট সাহেবের রুমে থাকে। রুশান অজান্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এরপর স্লান স্বরে শুধু বলল, আচ্ছা। তারপর পাশে রাখা লাগেজটা নিজের দিকে টেনে নিল। চেন খুলে ভিতর থেকে সুন্দর করে মোড়ানো দুটো প্যাকেট বের করলো। প্যাকেট খুলে বিছানার উপর রেখে মৃদু সে বলল, শায়লা, দাদি, এগুলো তোমার আর শায়লার জন্য। বিদেশ থেকে তেমন কিছু আনতে পারিনি। আমি ঠিক কী আনবো বুঝতে পারছিলাম না। ছোট্ট কিছু জিনিস আনলাম, দেখে নিও। শায়লা তো অবাক, 2 হাত নেড়ে বলল, আরে বড় সাহেব, আমার জন্য আবার কিসের গিফট? আপনি সুস্থভাবে ফিরছেন, এটাই তো সবচেয়ে বড় জিনিস। রুশান মৃদু হেসে মাথা নাড়ল, তবু আছে, পরে খুলে দেখ। এবার রুশান আবার দাদির দিকে তাকিয়ে বলল, আমি একটু রুমে যাই, ফ্রেশ হয়ে আসি। আর সারাদিন কিছু ঠিক মতো খাওয়ায়নি, খুব ক্ষুধা পেয়েছে। মালতী দেবী স্নেহভরা কণ্ঠে বললেন, যা বাবা, আগে ফ্রেশ হয়ে আয়, আমি ততক্ষণে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। শায়লা দ্রুত বলল, আপনি যান বড় সাহেব, আমি এখন গরম গরম খাবার টেবিল দিতেছি। রুশান মাথা নেড়ে সম্মতি জানালো। লাগেজের হাতলটা টেনে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। করিডোরের উপর পদশব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। লিভিং রুমে দাঁড়িয়ে কাব্য নিঃশব্দে পুরো দৃশ্য দেখছিল। ভাইকে এতটা শান্ত, এতটা নরম রূপে বহু বছর পর দেখলো। আর দোতলার করিডোরে এক কোণে নিজের ঘরের দরজা আড়াল থেকে পূর্ণাও চুপচাপ তাকিয়েছিল। পূর্ণা জানে না কেন দাঁড়িয়েছে, কিন্তু মানুষটার মধ্যে এমন এক ব্যক্তিত্ব আছে যা অজান্তে ওর দৃষ্টি আটকে রাখছে। পরিচিত সেই মানুষটিকে দেখে পূর্ণার মনে একের পর এক প্রশ্ন জন্ম নিয়েছে। আর রুশান এখনও জানে না এই বাড়িতে ওর জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায়ের সূচনা হতে চলছে। খুব শীঘ্রই গল্পের মোড় ঘুরতে চলছে। এখন রাত 9:32। প্রবল বৃষ্টির শব্দে পুরো শহর যেন কেঁপে উঠল। ভেজা রাস্তায় গাড়ির অসংখ্য, হাতে গোনা কয়েকটা। বাতাসে কাঁপছে গাছের ডালপালা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারপাশে এক মুহূর্তে যেন আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। ঠিক সেই সময় দ্রুত শ্বাস নিতে নিতে বাড়ির ভেতরে ঢুকলো মেহেরিস।
ওর কালো ওড়নাটা কাঁধ থেকে প্রায় নেমে গেছে, কাপড় কাদামাটি আর বৃষ্টির পানি একাকার। কপালের ডান পাশে একটা জায়গা থেকে এখনো সামান্য রক্ত বেরোচ্ছে। মুখে ক্লান্তি, চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে বসে থাকা নাজির হোসেন মেয়েটাকে দেখে প্রায় দৌড়ে এলেন। এক পলক দেখে তার বুকটা কেঁপে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, মামুনি, কোথায় ছিলে এতক্ষণ? এই কি অবস্থা তোমার? কপাল কেটে গেল কিভাবে? মেহরিশ কয়েক সেকেন্ড চুপ করে রইল। মনে হলো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর একটু নিস্তেজ কণ্ঠে বলল, কাকু, ওরা আবার এসেছিল। আজ আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল। কথাটা বলতে গিয়ে মেহরিশের গলা ধরে এলো। মেয়েটা মাথা নিচু করে ফিসফিস করে বলল, এভাবে পালিয়ে আর কতদিন বাঁচবো? তার চেয়ে আমাকে মেরে ফেলুক, সব শেষ হয়ে যাক। কথাগুলো শুনে নাজির হোসেনের চোখ ভিজে উঠল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ধীরে ধীরে মেহরিশকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে শান্ত গলায় বলেন, এখন এমন কথা আর কখনো মুখে আনবে না মা। যতদিন আমি বেঁচে আছি ততদিন কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। আমি তো ভেবেছিলাম তুমি তোমার রুমে আছো। আমি এই 10 মিনিট আগে অফিস থেকে ফিরছি। মেহরিশ কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে চোখ বন্ধ করে রইল। নাজির হোসেন আবার বললেন, যাও, আগে ফ্রেশ হয়ে এসো, ভিজে আসো, ঠান্ডা লেগে যাবে, পরে সব কথা হবে। মেহরিজ ধীরে মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভেজা কাপড়ের বদলে গরম পানিতে গোসল করলেন। আয়নার সামনে দাঁড়িয়ে কপালের ক্ষতটা ওষুধ দিয়ে পরিষ্কার করলেন। তারপর নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা দেখলো, ছোট্ট একটা পান্ডা পুতুল, যেটাকে মেহরিজ আদর করে গোলু বলে ডাকে। বৃষ্টিতে ভিজে পুতুলটার গায়ে একেবারে কাদা কাদা হয়ে গেছে। খুব যত্ন করে নরম কাপড়ে মুছে পরিষ্কার করলো। তারপর জানলার পাশে শুকাতে রেখে কিছুক্ষণ শুধু ওটার দিকে চেয়ে রইল। মনে হলো পৃথিবীতে যদি কাউকে নিঃসংকোচে নিজের সব কষ্টের কথা বলা হতো, হয়তো এই পুতুলটাই মেহেরিসের কাছের কেউ হতো। পরের মুহূর্তে মেহেরিস বিছানায় এসে বালিশে মুখ গুজে দিল। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা ধরে রাখতে পারল না। অঝরে কাঁদতে লাগলো। ফোঁপাতে ফোঁপাতে অস্ফুট সে বলল, আব্বু আম্মু আমাকে রেখে কেন চলে গেল? আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে সবাই কেন আমার পিছনে লেগে আছে? কান্নায় মেহেশের কণ্ঠ ভেঙে যাচ্ছে। ওরা আমাকে কখনো শান্তিতে বাঁচতে দেবে না। আমার জন্য নাজির কাকুর জীবনটাও ঝুঁকির মধ্যে পড়ে আছে। কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াবো? হঠাৎ মেহেশের চোখের সামনে ভেসে উঠল কয়েক ঘন্টা আগে সেই দৃশ্যপট। বৃষ্টি ভেজা রাস্তা, অচেনা একজন মানুষ, আর সেই নিরাপদ বুকখানা যেখানে কয়েক মুহূর্তের জন্য মেহেশ আশ্রয় পেয়েছিল। মেহেরি ধীরে ধীরে চোখ মুছে ফিস করে বলল, সরি, আমি আপনার সঙ্গে ওভাবে আচরণ করতে চাইনি। তখন আমি নিজের মধ্যে ছিলাম না। আর কিছুক্ষণ থেমে খুব আস্তে করে যোগ করলো, একটা ছোট্ট ধন্যবাদ আপনার জন্য প্রাপ্য ছিল। যদি কোনোদিন আবার দেখা হয় তখন একবার নয়, দুবার বলবো। মেহেশের ঠোঁটের কোণে ক্ষীণ বিষণ্ণ হাসি ফুটে উঠল। এদিকে শাহবিলাল, মালতী বিবি আর শায়লা বিদেশ থেকে আনা উপহার খুলে দেখছেন। দুজনের মুখে শিশুসুলভ আনন্দ। শায়লা বারবার বলেই চলছে, বড় সাহেব এখনো আমার কথা ভোলেনি। আম্মা, আমার খুব আনন্দ লাগছিল। মালতী বিবি মৃদু হেসে নাতির জন্য দোয়া করতে লাগলেন। মহিলার মুখখানা আজ আনন্দে পরিপূর্ণ। অন্যদিকে নিজের রুমে গোসল শেষ করলে বের হন রুশান। কোমরে সাদা তাওয়ালে জড়ানো, ভেজা চুল থেকে এখনো পানি ঝরছে। হাতের আরেকটা তোয়াল নিয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকলেন, কিন্তু ভেতরে ঢুকে তার পদক্ষেপ থেমে গেল। বিছানায় এক কোণে চুপচাপ বসেছে পূর্ণা, ওর মাথা নিচু, দুহাত শক্ত করে জড়ানো। রুশানের চোখ মুহূর্তে কঠিন হয়ে উঠল। বুড়ো কুচকে বড় শীতল কণ্ঠে বলল, আপনি অনুমতি ছাড়া আমার রুমে ঢুকছেন কেন? পূর্ণা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কয়েক কদম এগিয়ে এসে রুশানের সামনে দাঁড়ালো। ওর চোখ দুটো লাল, গলায় অপরাধবোধ স্পষ্ট। আমাকে কি ক্ষমা করা যায় না? রুশান মুখের অভিব্যক্তি বিন্দুমাত্র বদলানো না। ঠান্ডা দৃষ্টিতে তাকে বলল, ক্ষমা করার মতো উদার মানুষ আমি নই। রুশান একটু থেমে আরো কঠিন স্বরে যোগ করলো, এখন আপনি কি নিজে বেরোবেন নাকি আপনার স্বামীকে ডাকতে হবে? কথাগুলো ছুরির মতো বিঁধল পূর্ণার বুকে। মাথা নিচু করে দাঁড়িয়ে এলো। ঠিক তখনই কাব্য দরজার সামনে এসে দাঁড়ালো। ঘরের ভেতরে দৃশ্য দেখে ওর মুখ শক্ত হয়ে গেল। চোয়াল চেপে বলল, তুই এখানে কি করছিস? পূর্ণা চমকে দেখালো। কাব্যের কণ্ঠ আরো কঠিন হলো, কি চাই তোর? আবার নতুন করে ভাইয়ের গলায় ঝুলে থাকার শখ হয়েছে? পূর্ণা আর এক মুহূর্ত দাঁড়ালো না। চোখের পানি লুকিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। করিডোরে ওর পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। কাব্য কিছুক্ষণ দরজার দিকে তাকে ধীরে ধীরে ড্রেসিং
টেবিলে আয়নার সামনে দাঁড়ালো। রুশান আবারও ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এবার কয়েক মুহূর্তে দরজার দিকে তাকিয়ে রইল। কাব্যর এমন আচরণে রুশান সত্যি বিস্মিত। ছোটবেলা থেকে কাব্য শান্ত সংযত স্বভাবের ছেলে, রাগ হলে সহজে কণ্ঠ উঁচু করতো না, অথচ আজ ওর চোখে মুখে যে তীব্র ক্ষোভ দেখালো সেটা যেন সম্পূর্ণ অপরিচিত। রুশান একা একে বিড়বিড় করলো, কাব্য ওর সঙ্গে এমন আচরণ করলো কেন? ওদের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আর কাব্য এতটা উত্তেজিত হলো কেন? শব্দগুলো একের পর এক মাথায় এলো। রুশান সেগুলো নিয়ে আর ভাবল না। দীর্ঘ যাত্রার ক্লান্তি আর সারাদিনের ঘটনাগুলো ওকে যথেষ্ট ভারাক্রান্ত করে রেখেছে। কাব্য ধীরে ধীরে পোশাক বদলে নিচতলায় নেমে গেল। ডাইনিং রুম থেকে ভেসে আসছে হাসির শব্দ। শায়লা শেষবারের মতো টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। মালতী বিবি কখন বলেছে লবণটা দিতে, আবার কখনো বলেছে রুশানের প্রিয় ভর্তাটা যেন দিতে ভুল না হয়। রুশান ঢুকতে শায়লার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই যে বড় সাহেব, আসেন, সব রেডি। মালতী বিবি স্নেহ ভরা চোখে তাকিয়ে রইলেন। এতক্ষণে এলি, আয়, গরম গরম খেয়ে নে। শায়লা হেসে প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, আজ কিন্তু আপনার পছন্দের রান্না করছি। ডাইনিং টেবিলে ধীরে ধীরে জমে উঠল গল্পের আসর। রুশান বিদেশের নানা মজার অভিজ্ঞতার কথা বলছে। শায়লা মাঝে মধ্যে অবাক হয়ে এটা ওটা প্রশ্ন করছে, আর মালতী বিবি দুজনের কথোপকথন শুনে হেসে উঠছে। এক সময় শায়লা বলল, বড় সাহেব, আপনি যে আমাদের জন্য গিফট আনছেন আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর ড্রেস আমি জীবনেও দেখিনি। মালতী বিবি মৃদু হেসে বললেন, আমারটাও সুন্দর হয়েছে। তুই তো এত দূরে থেকেও আমাদের কথা বলিসনি, এটাই আমার সবচেয়ে বড় উপহার। রুশান কিছু বলল না, শুধু মুচকি হাসি এসে খেতে লাগলো। অনেকদিন পর বাড়িটায় যেন আবার প্রাণ ফিরে এসছে। অন্যদিকে দোতলার বারান্দায় নিঃশব্দে দাঁড়িয়েছে পূর্ণা। বাইরে এখনো টিপটাপ বৃষ্টি পড়ছে। পূর্ণা বারান্দার গ্রিল আঁকড়ে ধরে মুখে হাত চেপে কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা। ঠিক তখনই পেছন থেকে দরজা খোলার শব্দ হলো। কাব্য এসেছে। পূর্ণা চমকে ঘুরে তাকালো, চোখ দুটো কান্নায় লাল। কাব্যের মুখে কোনো কোমলতা নেই, ধীরে ধীরে এগিয়ে আসে। পূর্ণা কিছু বলার আগে কাব্য আচমকা এক হাত দিয়ে ওর গলা চেপে দিল। পূর্ণা হাঁপিয়ে উঠল, ভয়ে ওর পুরো শরীর কেঁপে উঠল। কাব্যের চোখ দুটো রাগে রক্তিম, দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার জীবন তুই নষ্ট করে দিয়েছিস। পূর্ণা কাঁপা গলায় বলল, কাব্য। কাব্য আর একটু ঝুঁকে এলো, শুনে রাখ, আমার ভাইয়ের দিকে আর কোনোদিন ফিরে তাকানোর চেষ্টা করবো না। যদি আবার এমন কিছু দেখি। কাব্যর কথা শেষ না হতে হাতটা আরও শক্ত করলো। আমি তোকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো, তারপর মাছের খাবার হবে। পূর্ণার চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কোনো প্রতিবাদ করলো না, শুধু অসহায়ের মতো কাব্যর দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর কাব্য নিজেই গলা ছেড়ে দিল। একবার পিছনে না থেকে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল শুধু পূর্ণা। মেয়েটা গলায় হাত রেখে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। রাত আরও গভীর হলো। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা করে। রুশান দীর্ঘ সময় ধরে দাদির সঙ্গে গল্প করার পর নিজের ঘরে ফিরল। সারাদিনের ধকল শরীর জুড়ে জমে আছে। বিদেশ থেকে দীর্ঘ বিমানযাত্রা, তারপর বৃষ্টির মধ্যে এই অদ্ভুত সব ঘটনা, সব মিলে শরীরে প্রতিটি অস্থি যেন বিশ্রাম চলছে। রুশান বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। ঘুম আসার কথা, কিন্তু এলো না। কয়েক মিনিট পর চোখ কুঁচকে গেল। ধীরে ধীরে চোখ খুলে ছাদের দিকে তাকিয়ে এলো। অদ্ভুতভাবে বারবার একই মুখটা চোখে ভেসে উঠছে, কালো কাপড়ে ঢাকা মুখ আর সেই নীলাভ চোখ। রুশান নিজের অজান্তে বিড়বিড় করে উঠল, সে কে? ঘর জুড়ে নীরবতা, কোনো উত্তর নেই। রুশান আবারও চোখ বন্ধ করলো। তবু সেই চোখ দুটো ওকে ছেড়ে গেল না। মনে হচ্ছে আতঙ্কে কাঁপতে থাকা সেই দৃষ্টির ভেতরে যেন অসংখ্য না বলা গল্প লুকিয়ে আছে। রুশান দীর্ঘশ্বাস ফেলল, খুব আস্তে করে নিজেকে প্রশ্ন করলো, ওই চোখে এমন কি ছিল? রুশান এক থেমে ফিসফিস করলো, কেন বারবার মনে হচ্ছে ও কে? আমি তখন এভাবে চলে আসতে পারতাম না। তারপর হঠাৎ রুশানের মনে হলো বৃষ্টি ভেজা রাস্তার ওই 4-5 জন লোকের কথা। ওর চোয়াল শক্ত হয়ে এলো। ওরা কারা, আর কেনই বা মেয়েটাকে ওভাবে তাড়া করছিল? একটার পর একটা প্রশ্ন রুশানের মাথার ভেতর ঘুরপাক করতে লাগলো, কিন্তু উত্তর একটাই, শুধু জানলার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ আর ঘুমহীন এক রাত, যার শুরু হয়েছিল একজোড়া নীলাভ চোখের সঙ্গে আর আকস্মিক সাক্ষাতে। সকাল গড়িয়ে 11টা, ভারী পর্দার ফাঁক গলে স্নান আলো এসে বিছানায় এক কোণে থমকে দাঁড়িয়েছে। রাতভর অস্থিরতার সঙ্গে যুদ্ধ করতে শেষ রাতে সামান্য
চোখ লেগেছিল রুশানে, তাই আজ ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেল। ধরপড়ে উঠে বসতে কয়েক মুহূর্তের জন্য রুশানের যেন দিগ্ভ্রান্ত হয়ে রইল। পরক্ষণে গত রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি স্মৃতির পর্দায় একে একে ফিরে এসেছে। দ্রুত বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। এরপর সাদা শার্ট আর কালো প্যান্ট পরে আয়নার সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করলো। সব শেষে ধীর পায়ে জানলার কাছে এসে দাঁড়ালো। আজ প্রকৃতি যেন কোনো পক্ষে নেই। বাইরে নেই রোদের তেজ, নেই বৃষ্টির উত্তমতা। ধূসর মেঘে আচ্ছন্ন আকাশটা নিঃশব্দ, এক বিষণ্ণতায় মোড়া। গাছগুলোর পাতা অস্বাভাবিক স্থির, যেন চারিদিকে প্রকৃতি কারো অপেক্ষায় আছে। রুশান জানলার গ্রিলে আলতো ভর দিয়ে অনেকক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রয়। ওর চোখে ছিল না প্রকৃতির প্রতি মুগ্ধতা, ছিল এক অদ্ভুত অনুসন্ধিৎসা। হঠাৎ খুব আস্তে, প্রায় ফিসফিস করে নিজেকে বলল, কোথায় পাবো তোমাকে? রুশান একটু থমকালো। গভীর একটা নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। ওই চোখ দুটো কিছুতেই ভুলতে পারছি না, যেন আমার মস্তিষ্কের প্রতিটি কোষে গেঁথে গেছে। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। চোখ বন্ধ করলে শুধু ওই নীল চোখ জোড়া মনে হয় আমার সামনে দাঁড়িয়েছে। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তে রুশানের ঠোঁটের কোণে একরাশ অসহায় হাসি ফুটে উঠল। খুঁজতেই হবে তোমাকে, যেভাবে হোক একবার অন্তত জানতে হবে তুমি কে। তুমি হয়তো বিপদে আছো। শেষ কথাটা বলে রুশান জানলার পাশ থেকে সরে এলো। ওর দৃষ্টি, কণ্ঠস্বর যেন নিজের কাছে এক নীরব অঙ্গীকার হয়ে উঠল। এরপর একটু ধীর পদক্ষেপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ডাইনিং স্পেসটা এখনো ঠিক আগের মতো পরিপাটি। মাঝখানে বড় টেবিলটায় পূর্ণা একা বসে আছে, অত সামনে ধোয়া ওঠা চায়ের কাপ। অথচ তাতে একবারও চুমুক দেওয়া হয়নি। ওর দৃষ্টি অন্যমনস্ক, মনে হচ্ছে বহু দূরের কোনো চিন্তায় ডুবেছে। অন্যদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে দাদিমা আর শায়লার কথোপকথনের ক্ষীণ শব্দ। দুজনে গল্প করতে করতে সকালের নাস্তার শেষ প্রস্তুতি সারছেন। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকা রুশানকে পূর্ণার চোখে পড়ল। দুজনের চোখ এক মুহূর্তের মধ্যে মিলিত হতে পূর্ণার বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠল। না ভেবে প্রায় স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল, শায়লা, রুশানকে জলদি নাস্তা দে। কথাটা মুখ থেকে বেরিয়ে যেতে পূর্ণা নিজে স্তব্ধ হলো। এই বাক্যটি দীর্ঘ 5 বছর ধরে যা পূর্ণা আর কোনোদিন উচ্চারণ করেনি। কখন যেন অভ্যাসের অতলে চাপা পড়ে যাওয়া সেই পুরনো ডাক আজ অজান্তে ঠোঁট পেরিয়ে বেরিয়ে এসছে। পূর্ণা বিস্মিত চোখে নিজেকে প্রশ্ন করল, আমি আজ আবার এমন কেন করে বললাম? রুশান কথাটা শুনছিল, স্পষ্ট শুনেছে, কিন্তু যেন কিছুই শোনেনি। এমন নির্লিপ্ত ভঙ্গিতে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। পূর্ণার অস্তিত্বকে যেন অস্বীকার করে রুশান এগিয়ে গেল দাদিমার দিকে। হুইল চেয়ারের চাকা ঠেলে সামনে এসে দাঁড়ালেন মালতী দেবী। বয়সের ভারে শরীরটা নুয়ে পড়ল, মুখ ভরা স্নেহের হাসিটা আজও একই রকম উজ্জ্বল। আয় দাদুভাই বস, নাস্তা চলে আসছে। রুশান মৃদু হাসলো, আচ্ছা দাদি। রুশান চুপচাপ চেয়ার টেনে বসলো। মাত্র 5 মিনিট পরে শায়লা গরম পরোটা, ডিম ভাজি, সবজি আর 1 কাপ ধোয়া ওঠা চা সাজিয়ে দিল টেবিলে। খেতে খেতে রুশান দাদিমার সঙ্গে টুকটাক গল্পে মেতে উঠছে। কখনো কানাডার আবহাওয়ার কথা, কখনো হাসপাতালের ব্যস্ততা, কখনো আবার দাদিমার ওষুধ ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা, এসব নিয়ে ওদের কথাবার্তা চলছে। পূর্ণা নির্বাক দৃষ্টিতে সব কিছু দেখল। 5 বছর আগে রুশান আর আজকের রুশান দুজনে যেন সম্পূর্ণ ভিন্ন মানুষ। আগে এই মানুষটা খেতে বসলে একবার না একবার পূর্ণার দিকে তাকালো, আজ যেন পূর্ণা অস্তিত্বহীন। হঠাৎ শায়লা চায়ের কাপটা এগিয়ে দিতে গিয়ে অসাবধানে হাত ফুসকে বেরিয়ে গেল। গরম চায়ের কিছুটা ছিটকে সরাসরি গিয়ে রুশানের হাতে পড়ল। আহ! অল্প শব্দ বেরিয়ে এলো রুশানের মুখ থেকে। পূর্ণা আর নিজেকে সামলাতে পারল না। পুরনো অভ্যাস তীব্র স্বরে বলে উঠল, চোখে দেখিস না এভাবে কেউ চা দেয়? হাতটা পুড়িয়ে ফেলবি নাকি? বলে পূর্ণা তড়িঘড়ি করে রুশানের দিকে এগিয়ে গেল। উদ্বিগ্ন হাতে কবজিটা ধরতে ছিল, কিন্তু রুশান এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। পূর্ণা স্পর্শটুকু গ্রহণ করল না। পূর্ণার হাত মাঝ আকাশে থেমে রইল। মুহূর্তের মধ্যে ওর মুখে সমস্ত রক্ত যেন সরে গেল। দাদিমা উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, শালু, তাড়াতাড়ি বরফ নিয়ে আয়, হাতটা পুড়ে গেছে। শায়লা ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদেই ফেলল, আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করিনি, বলে দৌড়ে ফ্রিজ থেকে বরফ এনে দিল। দাদিমা নিজের কাপা হাতে অত্যন্ত যত্ন করে রুশানের পোড়া জায়গাটায় বরফ চেপে দিল। রুশান নিশ্চুপ। ওর মুখে বিরক্তি নেই, অভিযোগ নেই, শুধু একরাশ ক্লান্ত নির্লিপ্ততা। শায়লা চোখ মুছতে মুছতে কাঁপা গলা বলে, বড় সাহেব, আমাকে মাফ করে দিন। রুশান ভুরু কুঁচকে শায়লার দিকে তাকালো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে হালকা হাসলো, আচ্ছা সমস্যা নেই, যা নিজের কাজ কর। এক মুহূর্তে শায়লার মুখে স্বস্তির সাপ ফুটে উঠল। কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো। রুশান ধীরে ধীরে মুখ তুলে পূর্ণার দিকে তাকালো।
ওর দৃষ্টিতে ছিল স্থিরতা, শীতল ও সম্পূর্ণ আবেগশূন্য। গভীর অথচ কঠিন কণ্ঠে বলল, আমি মাত্র কয়েক মাসের জন্য বাড়িতে এসেছি। আল্লাহর রাস্তায় আমাকে এই 1 মাস শান্তিতে থাকতে দিন। আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। প্রতিটি শব্দ যেন ধারালো অস্ত্রের মতো এসে বিদ্ধ করলো পূর্ণার হৃদয়। কোনো উত্তর দিতে পারলেন রুশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধীরে উঠে দাদিমার দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, দাদিমা, আমি হয়তো দুপুরে বাসায় খাবো না, আমার জন্য অপেক্ষা করবে না। দাদিমা শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালেন। রুশান পেছন দিকে ফিরল না। তীব্র পদক্ষেপে প্রধান দরজা পেরিয়ে বাইরে চলে গেল। আর ডাইনিং রুমের মাঝখানে স্থবিত মূর্তির মতো দাঁড়িয়ে রইল পূর্ণা। রুশান গাড়ির ইঞ্জিন চালু করতে ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে মূল সড়কে পৌঁছে গেল। ওর চোখ মুখে আজ এক অদ্ভুত দৃঢ়তা, যেন কোনো অচেনা মানুষকে নয়, নিজের হারিয়ে যাওয়া কোনো উত্তরকে খুঁজতে পেরেছে। প্রায় আধ ঘন্টা পর রুশান এসে পৌঁছল সেই সন্ধ্যার নির্জন জায়গাটি। ট্র্যাক পাশে গাড়িটা ধীরে ধীরে সাইড করে ইঞ্জিন বন্ধ করো। কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, তারপর দরজা খুলে নিচে নামলো। চারপাশে একবার ধীরে ধীরে চোখ বুলিয়ে নিল। দিনের আলো জায়গাটা আজ ততটা ভয়ঙ্কর লাগছে না। রাস্তায় দুপাশে কয়েকটা খোলা দোকান আছে, দূরে একজন পথচারী হেঁটে যাচ্ছেন। গত রাতে ঝড় বৃষ্টি আর উত্তেজনার কোনো চিহ্ন কোথাও নেই। রুশান সে জায়গাটার দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে গতকাল কয়েকজন বখাটের সঙ্গে মারামারি ছিল। রুশান চারপাশে তাকালো, রাস্তার ওপাশেও গেল, তারপর ধীরে ধীরে আরও কিছুটা দূরে পর্যন্ত হেঁটে খুঁজতে লাগলো। প্রতিবার ওর দৃষ্টি ভিড়ের মধ্যে একটাই মুখ খুঁজছে, সাদা ওড়নায় ঢাকা মুখ, আর সেই সঙ্গে অবিশ্বাস্য নীল চোখ জোড়া। কিন্তু কোথাও কেউ নেই। একবার মনে হলো হয়তো সামনের মোড়ে দাঁড়িয়েছে। রুশান দ্রুত সেদিকে এগিয়ে গেল। না, সেখানেও নেই। রুশান দীর্ঘশ্বাস ফেলল। অদ্ভুত এক দৃঢ়তা বুকের ভিতর জমে এলো। নিজের অজান্তে বিড়বিড় করে বলল, শুধু একবার সামনে এসো। কথাটা বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর রুশান আবার গাড়িতে উঠে বসলো। স্টিয়ারিং শক্ত করে ধরে কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল। তারপর ইঞ্জিন চালু করে ধীরে ধীরে গাড়িটা এগিয়ে গেল সেই রাস্তার ধারে, যেদিকে মেয়েটা গতরাতে প্রাণপণে দৌড়ে চলে গেছিল। আজ রুশান গাড়ির গতি অস্বাভাবিক ধীর। কোনো তাড়াহুড়ো নেই। প্রতিটি গলি, প্রতিটি মোড়, প্রতিটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপর রুশানের তীক্ষ্ণ দৃষ্টি আটকে গেছে। যেন যে কোনো মুহূর্তে ভিড়ের মাঝখান থেকে সেই নীল চোখজোড়া আবারও ওর সামনে চলে দাঁড়াবে। সময় গড়িয়ে চলল, কিন্তু অপেক্ষার কোনো শেষ হলো না। বিকেল 5টা। অফিসের দীর্ঘ ব্যস্ততা শেষ করে কাব্য বাড়িতে ফিরল। দরজা খুলে পুরো বাড়ি অস্বাভাবিক নীরব মনে হলো। ব্যাগটা সোফায় রেখে ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগিয়ে এলো। দরজা আধখোলা ছিল। ভেতরে ঢুকতে ওর দৃষ্টি গিয়ে থামলো বিছানার উপর। পূর্ণা গভীর ঘুমে আচ্ছন্ন। হালকা রঙের একটা ঢিলেঢালা টি শার্ট পরে কাঁধ হয়ে শুয়ে আছে। ঘুমের কারণে মেয়েটার টি শার্ট সামান্য একটু উপরে উঠে যায়, কোমর আর পেটের একাংশ অনাবৃত। এলোমেলো চুলগুলো মুখের উপর ছড়িয়ে রয়েছে। ক্লান্ত মুখটা, ঘুমের ছাপ স্পষ্ট। কাব্য কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল। কতদিন হলো এভাবে নিশ্চিত হয়ে পূর্ণার দিকে তাকানো হয় না। ভুল বোঝাবুঝি, কাজের চাপ, সংসার ব্যস্ততা, নানা দায়িত্ব, সব কিছুর ভিড়ে অজান্তে ওদের মাঝখানে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। আজ হঠাৎ কাব্য সেই দূরত্বটাকে খুব বেশি অনুভব করলো। নিঃশব্দে বিছানার পাশে গিয়ে বসলো। এক হাত বাড়িয়ে আলতো করে পূর্ণার এলোমেলো চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। ঘুমন্ত মানুষটার মুখে কোনো সাড়া নেই। কাব্যের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। একটা শিশুসুলভ দুষ্টুমি চেপে বসলো ওর মনে। ধীরে ধীরে ঝুঁকে পূর্ণার অনাবৃত পেটের উপর মুখ রাখল। উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে পূর্ণা চমকে উঠল। ঘুম ভাঙতে ভয়ার্ত চোখে সামনে দেখলো। কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারল না। পরক্ষণে কাব্যকে দেখে দ্রুত নিজেকে সামলে দিল। বুকের ভিতরে ধড়পড়ানি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। কাব্য এখনো দুষ্টুমিতে মগ্ন। মুখ না তুলে হালকা গুলো হাসলো। পূর্ণা কোনো কথা বলল না, না কাব্যকে সরিয়ে দিল, না কোনো সাড়া দিল। শুধু নিঃশব্দে ছাদের দিকে তাকিয়ে দিল। ওর দুই চোখ যেন ঘুমের অবশিষ্ট নয়, অন্য কোনো গভীর ক্লান্তিতে জমেছে। ওদিকে রুশান সারাদিন যেন অচেনা নীল চোখের মেয়েটাকে খুঁজেই কেটে গেল। শহরে এ প্রান্ত থেকে ও প্রান্ত, যেখানে সামান্যটুকু সম্ভাবনা ছিল সেখানে ছুটে গেল। তবুও মেয়েটার কোনো সন্ধান মেলেনি। খোঁজাখুঁজি ব্যস্ততায় দুপুরের খাবারটাও আর খাওয়া হয়নি। ক্ষুধা, ক্লান্তি আর হতাশায় একসঙ্গে শরীরটাকে ভারী করে তুলছে। গাড়ি থামতে রুশান ধীর পায়ে নেমে এলো। মলিন দৃষ্টিতে কিছুক্ষণ পায়চারি করতে রাস্তায় নিজের গাড়ির সঙ্গে হেলান দিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রুশানের দৃষ্টি কোনো স্থির নয়। মনে হচ্ছে শরীরটা এখানে থাকলে তো মন বহু দূরে কোথাও হারিয়ে গেছে। চারপাশে অনেক কোলাহল, গাড়ির শব্দ, মানুষের যাতায়াত, কিছুই যেন রুশানকে স্পর্শ করতে পারছে না।
পেছনে দৃষ্টিনন্দনে একটা ডুপ্লিকেট বাড়ি, বাড়ির সামনে ছোট্ট বাগানে নিজের ছোট্ট বিড়াল কোকোকে নিয়ে মেহরুষ মগ্ন হয়েছিল খেলায়। কোকো কখন ফুল গাছের টবের উপর লাফিয়ে উঠছে, আবার কখনো প্রজাপতির পিছনে দৌড়েছে। খেলতে খেলতে দুষ্টু বিড়ালটা গেটের ফাঁকগুলো বাইরে বেরিয়ে গেল। কোকোকে আনতে গেটের কাছে এগিয়ে হঠাৎ মেহরিশ থমকে গেল। কয়েক হাত দূরে দাঁড়িয়েছে রুশান। ওকে দেখে মেহরিশের বুকটা ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে মেহরিশ দ্রুত গেটের ভিতরে ঢুকে পড়ল। তারপর আড়াল থেকে সাবধানে উকি দিল। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে চিনতে পারল লোকটাকে। এ তো সেই মানুষ যে সেদিন গুন্ডাগুলো থেকে মেহরিশকে বাঁচিয়েছিল। মুহূর্তের মধ্যে মেহরিশ দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। নিজের ঘরে ঢুকে পড়া টেবিলের সামনে বসে কাগজ থেকে কয়েকটা ছোট্ট টুকরো বের করলো। একটার পর একটা চিরকুট দ্রুত কিছু লিখতে লাগলো। এরপর সবগুলো ভাঁজ করে আবার ব্যাগে রেখে দিল। এরপর তাড়াহুড়ো করে নিজেকে গুছিয়ে মুখটা সবসময়ের মতো কাপড় ঢেকে নিল। কাঁধে ব্যাগ ঝুলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। ওর চোখে মুখে স্পষ্ট একটা সংকোচ, কৌতূহল আর অজানা এক সিদ্ধান্ত ছাপ। রুশান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিরক্ত লাগছে, তাই গাড়ির ভিতরে ঢোকার জন্য গেট খুলল। ঠিক সেই মুহূর্তে সামনে এসে থামলো একটা অপরিচিত অবয়ব। রুশান হঠাৎ যেন চমকে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা নীল রঙের একটা শর্ট কামিজ আর প্যান্ট পরেছে। কাঁধ বেয়ে নেমে আসা লম্বা চুলগুলো বাতাসে উঠছে। মুখের অধিকাংশ সাদা ওড়নায় ঢাকা, কেবল দুটি অস্বাভাবিক সুন্দর নীল চোখ দৃশ্যমান। ওর চোখ দুটো যেন এক অদ্ভুত শান্তি, আবার গভীর রহস্য লুকিয়েছে। কয়েক মুহূর্ত রুশান শুধু তাকিয়ে রইল, যেন বলার জন্য কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। মেহরিজ ধীরে ধীরে কাঁধে ঝোলানো ব্যাগের চেন খুলল। ভেতর থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা কাগজের টুকরো বের করে একটি রুশানের দিকে বাড়ি দিল। রুশান কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলতে দেখলো তাতে লেখা আই এম সরি। রুশান ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো কেন। মেহরিশ উত্তরের বদলে মেহরিশ আর একটা কাগজ এগিয়ে দিল। রুশান সেটিও খুলে পড়ল, গতকাল ওভাবে চলে আসার জন্য। অবাক দৃষ্টিতে রুশান মেয়েটির দিকে তাকালো। কোনো কথা নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু একটার পর একটা লিখে আনা উত্তর। এরপর মেহরিশ তৃতীয় কাগজটি রুশানের হাতে তুলে দিল। তাতে লেখা আছে থ্যাংক ইউ সো মাচ। রুশান মৃদু হেসে বলল এটা আবার কেমন। মেহেশ বিন্দুমাত্র দেরি না করে পরবর্তী কাগজটা এগিয়ে দিল। সেদিন আমাকে ওই বদমাশগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। রুশানের ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে উঠল। মেয়েটার ওই অভিনব ভঙ্গিতে ওকে অদ্ভুতভাবে আনন্দ দিচ্ছে। মনে হচ্ছে প্রতিদিন প্রশ্ন উত্তর আগেভাগে ভেবে যত্ন করে রেখে এসেছে। রুশান কৌতূহল আরও বেড়ে গেল। নরম স্বরে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। মেহেরিশ আর একটা কাগজ এগিয়ে দিল। তাতে লেখা মেহেরিশ নুরাই নুরাই। রুশান একবার কাগজটার দিকে তাকালো, তারপর মেয়েটির নীল চোখের দিকে তাকালো। নামটাও যেন তার মতো ব্যতিক্রম। মুহূর্তের মধ্যে দুজনের মাঝখানে নীরবতা নেমে এলো। অবশেষে মেহেরিশ শেষ কাগজের টুকরোটি বাড়ি দিল। রুশান ভাঁজ খুলতে খুলতে ঠোঁটের হাসি আরও গাঢ় হয়ে গেল। টি অর কফি। রুশান হালকা হেসে উত্তর দিল চা। কথাটা শুনে মেহেরিশের চোখ দুটো মৃদু বাঁকিয়ে উঠল। ওনার আড়ালে ওর হাসি দেখা না গেলেও চোখের ভাষা সবটুকু প্রকাশ করলো। পরক্ষণে মেহেরিশ একটু সংকোচ না করে গাড়ির দরজা খুলে সামনের সিটে গিয়ে বসে পড়ল। রুশান কয়েক সেকেন্ড মেয়েটির এই নির্বাক আচরণ লক্ষ্য করল, তারপর মাথা নেড়ে অজান্তে হেসে ফেলল। গাড়ি অন্য পাশ ঘুরে ড্রাইভিং সিটে বসতে বসতে রুশানের মনে হলো এই রহস্যময় মেয়েটির সঙ্গে প্রতিটি সাক্ষাৎ যেন কোনো কাকতালীয় নয়, বরং কোনো এক অজানা গল্পের নতুন অধ্যায়ের সূচনা। প্রায় 15 মিনিট পথ পেরিয়ে গাড়িটা এসে থামল ছোট্ট একটা নিরিবিলি টি শপের সামনে। বিকেলে আলো এসে ধীরে ধীরে নরম হয়ে এসছে। দোকানের কাচের ভেতর থেকে ভেসে আসছে চায়ের সুবাস, কাপের চামচের টুংটাং শব্দ আর মানুষের চাপা কথাবার্তা। রুশান পার্ক করে মেহেরিসের সঙ্গে ভেতরে ঢুকলো। মেহেরিস চারপাশে একবার সাবধানে চোখ বুলিয়ে দোকানে একেবারে কর্নার টেবিলে নির্জনে একটা টেবিল বেছে নিল। সেখানে বসলে বাইরের রাস্তা স্পষ্ট দেখা যায়, আবার অন্যদের নজরও তুলনামূলক কম পড়ে। দুজনে মুখোমুখি বসলো। কয়েক মুহূর্তের মধ্যে ওয়েটার এসে 2 কাপ ধোয়া ওঠা মালাই চা টেবিলে রেখে চলে গেল। চায়ের গাঢ় সুগন্ধে চারপাশ ছড়িয়ে পড়ল। রুশান চায়ের কাপ হাতে তুলে নিলেও ওর দৃষ্টি আটকে আছে মেহেরিসের উপর। গাড়িতে ওঠার পর থেকে এখনো পর্যন্ত মেয়েটি একটা শব্দ উচ্চারণ করে
শুধু কাগজে লিখে কথা বলছে। রুশান মনে একের পর এক প্রশ্ন হচ্ছে, মেয়েটা কি ইচ্ছে করে কথা বলছে না, নাকি কোনো কারণে কথা বলতে পারে না? রুশান প্রশ্ন করতে চাইল, কিন্তু নিজেকে থামিয়ে দিল। রুশান অনুভব করলো কিছু কিছু প্রশ্নের উত্তর মানুষ নিজের থেকে বলতে চায়, জোর করে জানতে যাওয়া ঠিক নয়। নীরবতার মাঝে রুশান চায়ের কাপে আলতো করে চুমুক দিল। অপরদিকে মেহেরিজ ধীরে ধীরে মুখের সাদা ওড়নাটা সামান্য সরাতে কাপটা ঠোঁটে ছোঁয়ালো। রুশানের দৃষ্টি অনিচ্ছার সাথে সেদিকে চলে গেল, তবু রুশানের ভদ্রতা সীমা অতিক্রম করলো না। কৌতূহল সংযত রেখে আবার চায়ের দিকে মন দিল। মাঝে মাঝে ওদের দুজনের চোখাচোখি হচ্ছে। অদ্ভুতভাবে মেরিসের নীল চোখ এক অদ্ভুত প্রশান্তির ধরা দিচ্ছে, আর প্রতিবারই রুশানের বুকের ভেতর অকারণে এক অচেনা অনুভূতি দোলা দিচ্ছে। অদ্ভুতের নীরবতায় যেন অসংখ্য কথা লুকিয়েছে। চা শেষ হওয়ার পর মেহেরিস ব্যাগ থেকে টাকা বের করে বিল পরিশোধ করলো। রুশান আপত্তি করতে গিয়েও করলো না। মেয়েটার এই স্বতন্ত্র স্বভাব রুশানকে বারবার বিস্মিত করছে। দুজনে ধীরে পায়ে দোকান থেকে বেরিয়ে গেল। গাড়িটা পার্কিং লটে রাখা ছিল, টি শপ থেকে কিছুটা দূরে। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকে হয়েছে। রাস্তার দুই ধারে একে একে লাইট জ্বলতে শুরু করলো। রুশান আর মেহরিশ পাঠাফাসি আসছে। ঠিক তখনই সামনে এসে আচমকা 8জন লোক রাস্তা আটকে দাঁড়িয়ে হলো। সবার চেহারার রুক্ষতা, কারো হাতে লোহার রড, কারো হাতে মোটা কাঠের লাঠি। মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটা হঠাৎ হুমকি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এই তুই ম্যাডামের আশেপাশে ঘুরঘুস করছিস কেন? রুশান একবার লোকগুলোর দিকে তাকালো, তারপর শান্ত করল, রাস্তা ছাড়। লোকটা ঠোঁট বাঁকিয়ে হাসলো, অনেক সাহস দেখছি। ঠিক তখনই মেহেরিসের শরীর কেঁপে উঠল। এক মুহূর্ত দেরি না করে রুশানের বাহু শক্ত করে আঁকড়ে দিল। আঙুলগুলো কাঁপছে, ওর নীল চোখ স্পষ্ট ভয়। রুশান এক ঝলক মেহেরিসের দিকে তাকালো, তারপর অন্তত শান্ত স্বরে বলল, ভয় পেও না। আবার লোকগুলোর দিকে ফিরে নির্লিপ্ত কণ্ঠে বলল, আজ আমার মারামারি করার মুড নেই, ভালোই ভালো সামনে থেকে সরে দাঁড়া। কথা শেষ হতেই দলের একজন কোমর থেকে ধারালো একটা ছুরি বের করলো। ছুরির ফালাটা রাস্তার আলোয় চকচক করে উঠল। লোকটা দাঁত বের করে ধরল, বসের অর্ডার আছে তোর মাথা থেকে ধর আলাদা করতে। কয়েকজন হেসে চোখ করলো। কাল তোকে ছাড়ছিলাম শুধু ম্যাডাম ভয় পাইয়েছিল বলে, কিন্তু আজ ছাড়ুম না। চারপাশের বাতাস মুহূর্তে ভারী উঠল। রুশানের মুখের হাসিটুকু মিলিয়ে গেল, চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল, শান্ত স্থির কিন্তু ভয়ঙ্কর তীক্ষ্ণ। রুশান ধীরে ধীরে মেহেরিসের হাতটা নিজের বাহু থেকে আলতো করে সরিয়ে দিয়ে নিচু স্বরে বলল, একটু পেছনে দাঁড়া। মেহেরিস অনিচ্ছা সত্ত্বেও 2 পা পিছিয়ে গেল। ওর বুকের ভেতরটা ধুকপুকানির জন্য আরও স্পষ্ট শোনা গেল। লোকগুলো এগিয়ে আসতে রুশান আর 1 সেকেন্ড সময় নষ্ট করল না। বজ্রগতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে কাছের লোকটাকে প্রবল এক ধাক্কা দিল। অপ্রস্তুত অবস্থায় লোকটা ছিটকে গিয়ে অন্য দুজনের মাথার উপর আছড়ে পড়ল। পরের মুহূর্তে চারদিকে জুড়ে শুরু হলো গেল ভয়ঙ্কর ঘর্ষণ। প্রায় 10 মিনিট ধরে মারামারি চলছে, থামার কোনো লক্ষণ নেই। ঢাকার গুলশান ব্যস্ত রাস্তায় একপাশে ছোট্ট একটা ফাঁকা জায়গা, আর চারপাশে মানুষের ভিড়। কেউ মোবাইল থেকে বের করে ভিডিও করছে, কেউ দূর থেকে তাকিয়েছে, আর কেউ ভয়ে এক পা সামনে বাড়ছে না। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। রুশানের শ্বাস ভারী হয়েছে, কপালের ডান পাশে গভীর একটা কাটা দাগ, সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। থুতনির নিচে চামড়া ছিঁড়ছে। ডান হাতে ধারালো অস্ত্রের আঁচড়, পেটের পাশে কাপড়ের লাল দাগ। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে বুকটা জ্বলে উঠল, কিন্তু আজ ব্যথা অনুভব করার সময় নেই। আজ রুশানের সামনে দাঁড়িয়ে আছে একমাত্র মানুষটা যাকে রুশানের কোনো মূল্যে আঘাত পেতে দিবে না। রুশান একের পর এক ঘুষি, লাথি, কুনিয়ে আঘাতগুলো গুন্ডাগুলোকে সামলানোর চেষ্টা করছে। সংখ্যায় তারা অনেক বেশি। একজনকে ছুঁড়ে ফেলতে না ফেলতে আর একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক তখনই একজন গুন্ডা সুযোগ বুঝে পেছন থেকে একটা ছুরি উঁচিয়ে দিল। মেহেরিস ছুটে গেল। ছুরির আঘাতটা রুশানের শরীরে লাগার আগে মেহেরিস হাত বাড়িয়ে দিল। ধারালো ব্লেড সোজা মেয়েটার ডান হাতের কনুই একটু উপর চিরল, ছ্যাঁত করে উঠল। মুহূর্তের মধ্যে নীল জামার হাতা ভিজিয়ে দিল। মেয়েটার পুরো শরীর কেঁপে উঠল, চোখ জোড়া শক্ত করে বন্ধ করলো, ঠোঁট যুগল কাঁপলো, কিন্তু মুখ থেকে একটি শব্দ বের করলো না। 3 বছর, গত 3 বছর ধরে রক্ত, অস্ত্র, মারামারি আর নিষ্ঠুরতার দৃশ্য মেহেরিসের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। মেয়েটা কতবার যে আঘাত হয়েছে আর কতবার অন্যকে আঘাত করতে বাধ্য হয়েছে সেই হিসাব মেহেরিস নিজেও জানে না। তবু এই দৃশ্যগুলি মেহেরিস
আজও সহ্য করতে পারল না। ওর হাতটা শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। রুশানের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, আর এক মুহূর্ত দেরি করলো না। নিজের বাম হাত দিয়ে মেরে সে বুকের সঙ্গে চেপে রাখলো, আর ডান হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে পাগলের মতো আঘাত করতে লাগলো। রুশানের প্রতিটি ঘুষিতে যেন জমে থাকা সব রাগ বিস্ফোরিত হচ্ছে। কিন্তু একা মানুষের কতক্ষণ? গুন্ডাগুলো আবার ঘিরে ধরতে চাইল। রুশান এক ঝলক চারিদিকে তাকালো। কিছুটা দূরে পার্কিং লট। 1 সেকেন্ড দেরি না করে মেহরিশকে কাঁধে তুলে দৌড় দিল সেখানে। পেছন থেকে চিৎকার ভেসে এসলো, ধর, পালাতে দিস না, শালাকে আজ শেষ করবো। 4-5 জন আবার ধাওয়া শুরু করলো। মেহরিশ সম্পূর্ণ নিশ্চুপ। না কোনো কান্না, না কোনো গোঙানি, শুধু রক্তে ভেজা হাতটা বুকের কাছে চেপে ধরে চোখ বন্ধ করলো। পার্কিং লটে পৌঁছে রুশান দ্রুত গাড়ির পেছনের সিটে দরজা খুলে মেহরিশকে ব্যাক সিটে হেলান দিয়ে বসিয়ে দিল। নিজের পকেট থেকে সাদা রঙের একটা রুমাল বের করে কাপা হাতে মেয়েটার ক্ষত স্থানের উপর শক্ত করে পেঁচে দিল। রুশান উত্তেজিত হয়ে বলল, আর একটু, শুধু সহ্য করে নাও। রক্ত ততক্ষণে রুমাল ভিজিয়ে ফেলছে। কিন্তু ঠিক তখনই গুন্ডাগুলো পেছন থেকে দৌড়ে এসে রুশানকে আবার ঘিরে ফেলছে। রুশান আস্তে করে গাড়ির দরজা বন্ধ করলো, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। রুশানের চোখ দুটো রক্তে, মুখে আর কোনো সংযম নেই। এরপর যা হলো তার জন্য নিয়ন্ত্রিত আত্মরক্ষা নয়, বরং এক উন্মত্ত বিস্ফোরক। রুশান এবার আঘাত গুনছে না, শুধু মারছে। 1 জন, 2 জন, 3 জন। প্রায় 10 মিনিট পর দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। 2 জনের টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আশেপাশের মানুষজন এগিয়ে এসে পুরো ঘটনাটা খুলে বলে। প্রত্যক্ষদর্শীরা বক্তব্য শুনে পুলিশ গুন্ডাগুলোকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। সব শেষে রুশান ছুটে এলো নিজের গাড়ির কাছে। দরজাটা খুলে ভেতরে তাকাতে ওর বুকটা হালকা কেঁপে উঠল। মেয়েটির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে, মুখে বাঁধা সাদা ওড়না ধস্তাধস্তির সময় আলগা হয়ে সামান্য নিচে নেমে গেছে। এক মুহূর্তের জন্য রুশানের চোখ ওড়নার নিচে যাওয়া চেষ্টা করলো না। অন্তত যত্নে ওড়নাটা আগের মতো মুখের উপর ঠিক করে বেঁধে দিল। এরপর মৃদুস্বরে বলল, তুমি যখন নিজের থেকে আমাকে মুখ দেখাতে চাইবে সেদিনে দেখব, তার আগে নয়। কথাগুলো বলার সময় রুশানের কণ্ঠে এক অদ্ভুত শ্রদ্ধা ও প্রতিশ্রুতি মিশে আছে। তারপর সামনে সিটে উঠে দ্রুত গাড়ি স্টার্ট দিল। গাড়িটা ছুটে চলল গুলশান 2-এর। মাত্র কয়েক মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল গুলশান কেয়ার ক্লিনিক আর তারুমা সেন্টারের সামনে। ছোট হলেও এলাকাটা পরিচিত একটা আধুনিক লিফট। ব্রেক কষতে রুশান এক মুহূর্ত সময় নষ্ট করলো না। দ্রুত নেমে এসে পেছনের দরজাগুলো মেহেরির সচেতন আছে। ওর হাতের কাটাটা খুব বেশি নয়, কিন্তু চারপাশে রক্ত, মারামারি, এমন ভয়াবহ দৃশ্য ওর মানসিক অবস্থাকে সম্পূর্ণ এলোমেলো করে দিচ্ছে। মেহেরিশ কিছু বলল না। রুশান দু হাতে মেহেরিশকে পাদাগুলো করে তুলল। নিজের শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সাদা শার্ট প্রায় লাল হয়ে গেছে, তবুও ছেলেটা যেন নিজের অস্তিত্বের কথা ভুলে গেছে। ক্লিনিকের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকতে রিসেপশনের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ইমার্জেন্সি। রুশানের কণ্ঠ শুনে 2 জন নার্স স্ট্রেচার নিয়ে এলেন, কিন্তু রুশান মাথা নেড়ে বলল, স্ট্রেচার লাগবে না। রুশান মেহেরিশকে কোলে নিয়ে ইমার্জেন্সি কেবিনে ঢুকে বেডে শুয়ে দিল। ডিউটিতে ছিল মাঝবয়সী চিকিৎসক ডাক্তার মাহির রহমান। তিনি দ্রুত ক্ষত পরীক্ষা করলেন। কনুইয়ের উপর একটু কেটে গেছে, গভীর না, তবে ব্যান্ডেজ করা লাগবে। ভালোভাবে ড্রেসিং করলে হবে। একজন নার্স জীবাণুমুক্ত কাঁচি দিয়ে জামার হাতাটা কেটে ফেললেন, তারপর ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করার প্রস্তুতি নিলেন। এমন সময় আরেকজন নার্স বললেন, ম্যাডামের মুখের কাপড়টা খুলে না। রুশানের কণ্ঠে দৃঢ় হয়ে উঠল। সবাই ওর দিকে তাকালো। রুশান বলল, প্রয়োজন নেই, মুখ না খুলে চিকিৎসা করা সম্ভব। ওর ক্ষতস্থানে ড্রেসিং করুন। নার্স আর কিছু বললেন না। ডাক্তার মাহির বিষয়টা বুঝতে পেরে মাথা নেড়ে সম্মতি দিলেন। কিছুক্ষণ পর ড্রেসিং শেষ হলো। এরপর নার্সের চোখ গেল রুশানের দিকে। স্যার, আপনার অবস্থা তো ভালো নয়। আপনার কপাল, থুতনি, হাত আর পেট থেকে এখনও রক্ত পড়ছে। আপনি বসুন, আগে আপনার চিকিৎসা করি। রুশান শান্তভাবে মাথা নেড়ে বলল, আমার কিচ্ছু হবে না, আমি পরে দেখাবো। আগে ওকে নিয়ে যেতে হবে, হাতে সময় নেই, দ্রুত করুন। রুশানের কণ্ঠে দৃঢ়তা দেখে আর কেউ জোর করল না। দ্রুত বিল পরিশোধ করে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করলো। এবার আবারও ঠিক আগের মতোই মেহেরির 2 হাতকে তুলে নিল। মেয়েটা দুর্বল চোখে একবার রুশানের দিকে তাকালো। রুশানের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে।
রক্তের ফোঁটা এখনো থামছে, তবে শুকিয়ে গেছে। তবুও রুশানের দুই হাতের শক্ত আঁকড়ে ধরে আশ্রয়ে মেহরিশ প্রথমবারের মতো নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করলো। ক্লিনিকের স্বয়ংক্রিয় কাচের দরজা ধীরে ধীরে খুলে গেল। রক্তাক্ত শরীর নিয়ে রুশান আবার বেরিয়ে এলো রাতের নিস্তব্ধতায়, ব্যস্ত আলোর নিচে। কিন্তু এর কাছে নিজের ব্যথার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল পড়ে থাকা নিশ্চুপ মেয়েটার নিরাপত্তা। মেহরিশ এক হাত দিয়ে আলতো করে রুশানের গলা জড়িয়ে দিল, অন্য হাতে মোটা ব্যান্ডেজ কোলে রাখা। মেয়েটা এক দৃষ্টিতে রুশানের মুখের দিকে তাকিয়ে রইল। লোকটার কপালে শুকিয়ে যাওয়া রক্ত, থুতনি কাটা দাগ, ছিঁড়ে যাওয়া শার্ট, হাঁটার সময় কষ্ট করে চেপে রাখার ব্যর্থ চেষ্টা, সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবুও মুখে মুখে বিরক্তি নেই, কোনো অভিযোগ নেই, এমনকি নিজের ব্যথার কোন প্রকাশ নেই। মেহেরিসের বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী উঠল। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ, যার সঙ্গে পরিচয় হয়নি, ঠিকমতো নামটাও জানে না, সে কেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে গেল? কেন নিজের শরীরে এতগুলো আঘাত উপেক্ষা করে আমাকে কোলে করে ক্লিনিকে নিয়ে গেল? মানুষটা কেন এখনও আমার চিকিৎসা না করিয়ে আমাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছে? প্রশ্নগুলো উত্তর খুঁজে না পেয়ে মেরিস শুধু নিঃশব্দে তাকিয়ে রইল। রুশান খুব ধীরে ধীরে হাঁটছে। প্রতিটি পদক্ষেপ রুশানের শরীরে ব্যথা ওকে মনে করে দিচ্ছে ও আহত। তবুও কোলে থাকা মেয়েটির ভার রুশানের কাছে কোনো বোঝা মনে হচ্ছে না। কিছুক্ষণ পর পার্কিং লটে এসে পৌঁছলো। রুশান খুব সাবধানে মেরিসকে কোল থেকে নামিয়ে দাঁড় করলো। তারপর নিজেই গাড়ির দরজা খুলে দিল। মেরিস ধীরে ধীরে শানগার্ড সিটে বসলো। রুশান ঝুঁকে গিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। এরপর ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে নিশ্চিত করলো কোথাও চাপ লাগছে কিনা। তারপর দরজা বন্ধ করে নিজে সিটে বসলো। ইঞ্জিন স্টার্ট করলো। গাড়িটা ধীরে ধীরে গুলশান রাস্তা পেরিয়ে এগিয়ে চললো। পুরো থমথমে অদ্ভুত নীরবতা। সাধারণ মেয়ে এই নীরবতা হয়তো অস্বস্তি লাগতো, কিন্তু এখন নয়। রুশান মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। মেহেরির জানলার বাইরে তাকিয়েছে। ওর চোখে এখনও আতঙ্কের ছাপ। আঙুলগুলো অজান্তে ব্যান্ডেজের উপর চেপে আসে। রুশান কিছু জিজ্ঞাসা করলো না। বুঝতে পারছে মেয়েটা এখনও স্বাভাবিক হতে পারেনি। এই মুহূর্তে কোনো প্রশ্ন করা মানে ওর ভয় আরও বাড়িয়ে দেওয়া। তাই রাস্তা জুড়ে শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ আর বাইরে যানবাহনের হর্ষ শোনা গেল। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে নূর মঞ্জিলের সামনে। রুশান ইঞ্জিন বন্ধ করে দ্রুত নেমে এলো। ঘুরে এসে সে দরজা খুলে দিল। মেয়েটা খুব ধীরে ধীরে সিট বেল্ট খুলে বাইরে নেমে এলো। দুজন কিছুক্ষণ মুখোমুখি রইল। কেউ কিছু বলল না, শুধু বাতাসে ভেসে বেড়েছে অসংখ্য না বলা কথা। মেয়েরিস ধীরে ধীরে একটুখানি সামনে এগিয়ে এলো। রুশান প্রথমবার লক্ষ্য করলো মেয়েটার নীল চোখ দুটো টলমল করছে। চোখের কোণে জমে থাকা জল যেন যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। আজকের কারণে রুশানের বুকটা কেঁপে উঠল। কি অদ্ভুত টান অনুভব করলো। রুশান অবচেতন নেই, হাত বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে আবার হাতটা থামিয়ে দিল। না, ওর কোনো অধিকার নেই। মেহের এবার নিজেই ধীরে ধীরে হাত তুলল। কাঁপতে থাকা আঙুলগুলো খুব সতর্কভাবে রুশানের কপালে ক্ষতস্থান ছুঁয়ে দিল। স্পর্শটাই এতটাই কোমল যে রুশানের অজান্তে চোখ বন্ধ করলো। সেই স্পর্শে কোনো প্রেমের প্রকাশ নেই, কোনো সম্পর্ক নেই, আসছে শুধু নিঃশব্দ কৃতজ্ঞতা আর গভীর উদ্বেগ। পরের মুহূর্তে মেহেরিসের চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মেয়েটা তড়িঘড়ি করে হাত সরিয়ে নিল। আর মুহূর্ত দাঁড়ানো, দ্রুত পায়ে গেটের দিকে হাঁটতে শুরু করলো। রুশান হঠাৎ দেখল নূর। শব্দটা শুনে মেহেরিস থেমে গেল। ওর পুরো শরীর কেঁপে উঠল। নূর! এই নামে মেহেরিসকে শেষ কবে ডাকা হয়েছিল? মেহেরিসের মনে পড়ে গেল বাবার কথা। ওর আব্বুই আদর করে ওকে নূর বলে ডাকতো। বাবা চলে যাওয়ার পর মেয়ে নামটা যেন হারিয়ে গেছে। আজ এত বছর পরে এক অপরিচিত মানুষের মুখে আবার সেই নামটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেহেরিস স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু পেছন ফিরে তাকালো না। রুশান ধীরে ধীরে মেহেরিসের কাছে এসে দাঁড়ালো। নরম স্বরে বলল, তোমার সাথে আমার যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে? মেহেরিস এবার আস্তে করে ঘুরে দাঁড়ালো, কিছু বলল না। এক হাত তুলে আঙ্গুলের ইশারায় একটি একটি করে সংখ্যা দেখাতে শুরু করলো। মেহেরিস এভাবে পুনরায় মোবাইল নাম্বার ইশারায় জানিয়ে দিল। রুশান মনোযোগ দিয়ে প্রতি সংখ্যায় মনে রাখলো, কোনো ভুল যেন না হয়। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে মোবাইলের নোটপ্যাডে লিখে নিল। সব সংখ্যা মিলিয়ে আবার তাকালো মেহেরিসের দিকে। মেয়েটা হালকা মাথা নেড়ে বুঝিয়ে দিল, ঠিক আছে। তারপর মেহেরিস ধীরে ধীরে নূর মঞ্জিলের ভেতরে প্রবেশ করলো। রুশান অনেকক্ষণ গেটের দিকে তাকিয়ে রইল। ফোনের স্ক্রিনের নাম্বারটা এখনও জ্বলজ্বল করছে। রুশান কল বাটনের উপর আঙুল রাখলো।
কিন্তু চাপ দিল না, শুধু নাম্বার সেভ করে রাখলো, হয়তো একদিন যখন প্রয়োজন হবে তখন ফোন করবে। গেটের ভিতরে এক কোণে দাঁড়িয়ে সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিল নাজির হোসেন। তিনি একবার মেহের এসে চলে যা দেখলেন, আবার দৃষ্টি স্থির রেখে রুশানের উপর। রক্তাক্ত শরীর, ক্লান্ত মুখ, তবু ছেলেটার চোখে এক অদ্ভুত দায়িত্ববোধ। নাজির হোসেন অভিজ্ঞ দৃষ্টি মানুষ চিনতে ভুল করেননি। তিনি ধীরে ধীরে ঠোঁটের কোণে এক মৃদু হাসি টেনে নিলেন। এরপর মনে করলেন, এই ছেলেটা অন্যরকম, খুব অন্যরকম। রাত অনেকটা নেমে গেছে, চারপাশে নিস্তব্ধ। গুলশানের অভিজাত এলাকা জুড়ে শুধু রাস্তার লাইটগুলো নরম আলো ছড়িয়েছে। রুশানের গাড়িটা ধীরে এসে থামলো বাড়ির সামনে। শরীরের প্রতিটি অঙ্গ যেন প্রতিবাদ করছে। স্টিয়ারিং শক্ত করে ধরে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করল। ওর কপালে শুকিয়ে যাওয়া রক্ত টান পড়ছে। পেটের ক্ষতটা জামার সঙ্গে একদম লেগে আছে। হাতে সামান্য নড়াচড়া করলে তীব্র জ্বালা করছে। তবুও গাড়ি থেকে নেমে ধীরে ধীরে মূল দরজার দিকে এগিয়ে গেল। টিং টং কলিং বেল শব্দ রাতের নীরবতা ভেঙে গেল। কয়েক সেকেন্ড পর শায়লা মেয়েটা দরজা খুলে দিল। রুশানের সামনে দাঁড়িয়ে থাকতে থেকে মেয়েটার মুখের রং বদলে গেল। আল্লাহ, বড় সাহেব! কপালে ব্যান্ডেজহীন গভীর কাটা দাগ, থুতনি শুকিয়ে যাওয়া রক্ত, ছেঁড়া শার্ট আর রক্তে ভেজা কাপড় দেখে শায়লা ভয়ে কেঁপে উঠল। এক মুহূর্ত দেরি না করে জোরে চিৎকার দিয়ে উঠল, বড়ম্মা, বড়ম্মা, বড় সাহেবের কী হয়েছে, তাড়াতাড়ি দেখে যান। নিচতলায় নিচের ঘর থেকে মালতী বিবি চমকে উঠলেন। বয়সের ভারে তার হাঁটতে কষ্ট হয় বলে তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। শায়লার এমন ভয়ার্ত চিৎকার শুনে তাড়াহুড়ো করে হুইল চেয়ার ঘুরিয়ে ড্রয়িং রুমে দিকে চলে আসেন। দরজার সামনে রুশানকে দেখে তার বুকটা ধক করে উঠলেন। হায় আল্লাহ! তিনি কেঁপে ওঠেন। দাদুভাই, তোর এ কী অবস্থা, কী হয়েছে? এদিকে শোরগোল শুনে দোতলার ঘর থেকে কাব্য আর পূর্ণা বেরিয়ে এসলো। দোতলার রেলিং ধরে নিচের দিকে তাকাতে দুজনে চমকে যায়। পূর্ণার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কাব্যের মুখটা গম্ভীর হয়েছে। সবার দৃষ্টি এখন শুধু রুশানের উপর। রুশান ক্লান্ত মুখে সবার দিকে তাকালো, তারপর ঠোঁটের কষ্ট করে একটুখানি হাসি আনার চেষ্টা করলো। কিছু হয়নি দাদি। রুশানের গলার স্বর ভীষণ ক্লান্ত ছিল। ছোট্ট একটা ঝামেলা হয়েছিল। মালতী বিবি বিশ্বাস করতে পারলেন না, এত রক্ত, আর তুই বলিস কিচ্ছু হয়নি। তিনি হুইল চেয়ারের আরও কাছে এসে রুশানের হাত ধরতে গেলেন, কিন্তু হাতের কাটা দাগ দেখে থমকে গেলেন। রুশান শান্ত গলায় বলল, দাদি, এখন আমার খুব ক্লান্ত লাগছে, মাথাটা কেমন ভার হয়েছে, একটু রেস্ট দরকার। রুশান এক মুহূর্ত থামলো, ঘন নিঃশ্বাস ফেলল, আবার বলল, তুমি দুশ্চিন্তা করো না, আমি ড্রেসিং করে নিচ্ছি, সব ঠিক আছে, পরে তোমার সঙ্গে কথা বলবো। মালতী বিবি আর কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রুশান আর দাঁড়ালো না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। পূর্ণা নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। একসময় এই মানুষটার ছোট্ট একটা আঁচড়ে পূর্ণার বুক কেঁপে উঠল। আর সে শুধু নীরবে দাঁড়িয়েছে, ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না। কাব্য পাশে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করলো। ও জিজ্ঞাসাও করলো না, শুধু দীর্ঘশ্বাস ফেলে পূর্ণার দিকে একবার তাকালো। তারপর দুজনে চুপচাপ নিজের ঘরে ফিরে গেল। রুশান নিজের ঘরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ঘর জুড়ে নীরবতা। ধীরে ধীরে রক্তমাখা শার্টটা খুলে বাথরুমে ঢুকলো। ঠান্ডা পানির ধারা পড়তে কপালের ক্ষত জ্বালাটা করে উঠল। হাতের কাটা জায়গা পানি লাগতে দাঁতে চেপে উঠল। পেটের পাশের ক্ষতটা আবারও হালকা রক্ত ঝরতে লাগলো। তবুও রুশান কোনো শব্দ করলো না, সব কিছু নীরবে সহ্য করলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আলমারির ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স বের করে নিল। একে একে সব ক্ষতগুলো পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক লাগালো, তুলো ছোঁয়ালো। মাত্র কপালের কাটা অংশ তীব্র জ্বালা অনুভব করলো। থুতনির ক্ষতে নতুন করে ওষুধ লাগানো, হাতের আঁচড় আর পেটের কাটা জায়গাগুলো ভালোভাবে ড্রেসিং করলো। শুধু কপালের ক্ষতটা একটু গভীর হওয়া, সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিল। সব কিছু শেষ হয়ে প্রায় 20 মিনিট কেটে যায়। রুশান ফার্স্ট এড বক্স টেবিলের উপর রেখে ধীরে ধীরে বিছানায় এসে বসলো। তারপর শরীরটা এলিয়ে দিল নরম গদির উপর। মনে হলো আজ বহু বছর পর ক্লান্তি একসঙ্গে এসে শরীরে ভর করছে। চোখ দুটো আস্তে করে বন্ধ করলাম, কিন্তু বিশ্রাম এলো না। বারবার ভেসে উঠছে একজোড়া নীল চোখ, রক্তে ভেজা হাত আর মুখে সাদা ওড়না বাঁধা। রুশানের ভুরু কুঁচকে গেল। মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, নূর কি তবে সত্যি কথা বলতে পারে না? রুশান চোখ না খুলে নিজেকে বিড়বিড় করলো, না, এটা হতে পারে না। কয়েক সেকেন্ড চুপ থেকে রুশান আবার বলল, সেদিন তো আমি স্পষ্ট শুনছিলাম। রুশান মনে মনে উঠে সেই গধূলি সন্ধ্যার কথা। একটা আতঙ্কিত কণ্ঠ, বাঁচাও। রুশান হঠাৎ চোখ মেলে সিলিংয়ের দিকে তাকালো। তাহলে আমি কি ভুল শুনলাম? মাথা নেড়ে নিজের উত্তর খোঁজার চেষ্টা করলো, না, আমি ভুল শুনিনি। ও বাঁচাও বলেছিল, খুব স্পষ্ট মনে আছে।
রুশান গভীরতা ভাবছে, যদি কথা বলতে পারে তাহলে আজ আবার কিছু বললো না কেন? কেন শুধু ইশারায় কথা বললো? কেন নিজের পরিচয়টা মুখে আনলো না? অসংখ্য প্রশ্ন এসে রুশানের মাথার ভেতর জট পাকাতে লাগলো। কোনোটার উত্তর রুশানের জানা নেই। রুশান এবার দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। অজান্তে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। তুমি কে? তোমার জীবনে এমন কি ঘটেছে যে নিজের মুখও ও কণ্ঠটাকে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছ? এদিকে নূর মঞ্জিল ফিরে নিজের ঘরের দরজায় আলতো করে বন্ধ করলো মেহরিশ। সোজা ওয়াশরুমে চলে গেল। মুখে পায়ে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ হলো। জামা বদলে ধীরে ধীরে একটি সাদা টি শার্ট আর হালকা নীল ট্রাউজার বেরিয়ে এলো। ডান হাতের ব্যান্ডেজটার দিকে একবার তাকালো। ওষুধের গন্ধ এখনো স্পষ্ট। ক্ষতটা খুব বেশি নয়, তবে মাঝে মধ্যে চিনচিন ব্যথা করছে। আজ ব্যথাটা যেন একেবারেই গুরুত্ব পাচ্ছে না। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে অন্য এক মানুষ। রক্তে ভেজা সেই মুখ, কপালের কাটা দাগ আর সেই অদ্ভুত শান্ত চোখ জোড়া। মেহরিশ কিচেনে গিয়ে নিজের জন্য ধোয়া এক মগ গরম কফি বানালেন। ধোয়া ওটা মগ হাতে নিয়ে ধীরে ধীরে ঝুল বারান্দায় এসে বসলো। বাইরে এখন টুপটাপ বৃষ্টি পড়ছে। আকাশে কালো আধার মেঘমালা। দূরে কোথাও আসতে বিদ্যুৎ চমকে উঠছে। ভেজা মাটির গন্ধ বাতাসে ভেসে আসছে। ছাদের কার্নিশ বেয়ে টুপটাপ করে পানি ঝরছে। পুরো পরিবেশ অদ্ভুত শান্ত। মেহরিশ কফির মুখে আলতো করে চুমুক দিল। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে আনমনে মৃদু হেসে ফেলল। হাসিটা ছিল একেবারে অকারণ, আবার হয়তো কারণে ছিল। ধীরে ধীরে ফিসফিস করে বলল, এই তুমি কে? মেহরিশ কিছুক্ষণ চুপ রইল। এরপর মনে মনে বিকেলের প্রতিটা মুহূর্ত আবার মনে করলো। মানুষের নিজের শরীরের কথা একবারও ভাবলো না। বারবার শুধু আমার খোঁজ নিল। ক্লিনিক নিয়ে গেল, মুখের ওড়নাটা পর্যন্ত না সরে আবার ঠিক করে বেঁধে দিল। এমন মানুষ আছে আজকের দিনে সত্যি পাওয়া যায় না। মেহরিশ নিজের কপালে আলতো চাপড় মেরে হেসে উঠল। আমি না একদম বোকা। এতক্ষণ পাশাপাশি ছিলাম অথচ নামটা জিজ্ঞেসও করলাম না। এক চুমুকে কফি খেল। মগটা দুহাতে শক্ত করে ধরে বলল, আবার যদি দেখা হয় প্রথমে তোমার নাম জিজ্ঞেস করবো। হঠাৎ মেহরিশের মনে পড়ল শেষ মুহূর্তে ছেলেটা ওকে কী নামে রেখেছিল, নূর। শব্দটা মনে পড়তে বুকের ভিতর নরম হয়ে উঠল। মেহরিশ নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। শুধু আব্বুই আমাকে এই নামে ডাকতো। চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করলো। দ্রুত অন্যদিকে তাকালো। নিজেকে সামলে আবার হাসার চেষ্টা করলো। আজকে নিজেকে নিশ্চয় তোমাকে বেশ কনফিউজ করে দিয়েছি। একটাও কথা বললাম না, শুধু ইশারায় নাম্বার দিলাম। মেহরিশ মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। ইচ্ছে করেই দিয়েছি। আমি চাই। মেহরিশ একটু থামলো। বৃষ্টির দিকে তাকিয়ে খুব আস্তে করল, আমি চাই তুমি আমাকে নিয়ে একটু বেশি ভাবতে ভাবতে বিরক্ত হয়ে যাও। তারপর নিজেই আমার রহস্যের উত্তর খুঁজতে বের হও। বাতাসে হালকা কানের পাশে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মেহেরি সেগুলো কানের পাশে গুজে আবার কফিতে চুমুক দিল। বুকের ভেতর অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। এত বছর পর কোনো একজন মানুষের উপস্থিতি মেহেরিশকে এভাবে হাসতে বাধ্য করলো। খুব আস্তে করে বলল, ভীষণ ভালো লেগেছে তোমাকে। কথাটা বলে মেহেরিশ নিজের ঠোঁট কামড়ে ধরল। গাল দুটো লাল হয়ে উঠল। চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ শুনছে কিনা। তারপর আবার আপন মনে হেসে ফেলল। মোবাইল ফোনটা পাশে রাখা। মেহরিশ হঠাৎ সেটার দিকে তাকালো। একবার হাতে দিল না, আবার রেখে দিল। আবার তুলে স্ক্রিন অন করলো। কোনো নোটিফিকেশন নেই। মুখটা একটু ভার হয়ে গেল। মৃদু স্বরে বলল, আজকে কি ফোন করবে? মেহরিশ কয়েক সেকেন্ড অপেক্ষা করলো। স্ক্রিন নিঃশব্দ। আবার নিজেই হেসে ফেলল। অথবা একটা মেসেজ, প্লিজ করবে? ফোনটা বুকের কাছে চেপে ধরে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। মনের অজান্তে ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটল। খুব আস্তে করে ফিসফিস করল, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, আর ভিতরে অচেনা হৃদয়ের মাঝখানে নীরব জন্ম নিচ্ছে এক নতুন প্রতীক্ষা। রাত 11:32। রুশান গভীর ঘুম ভেঙে ধীরে ধীরে চোখ খুলল। কয়েক সেকেন্ড ছাদের দিকে তাকিয়ে রইল। তারপর শরীর সামান্য নড়তে কপাল, থুতনি, হাত আর পেটের কতগুলো একসঙ্গে জ্বলে উঠল। ব্যথায় ভুরু কুঁচকে গেল। তবুও মুখে কোনো বিরক্তি ফুটে উঠল না। ধীরে ধীরে বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল। ঠান্ডা পানি দিয়ে মুখখানা ধুয়ে ফ্রেশ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালে ব্যান্ডেজটার দিকে একবার তাকালো। তারপর একটা কালো টি শার্ট নিচে পরে ডাইনিং রুমে চলে গেল। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজানো ছিল। মালতী বিবি আগেই রাতের খাবার খেয়ে নিয়েছেন।
টেবিলে বসে আছে কাব্য আর পূর্ণা, দুজনে রুশানের অপেক্ষা করছে। রুশান কোনো কথা না বলে চেয়ার টেনে বসে খাবার শুরু করলো। পুরো টেবিল নিস্তব্ধতা, শুধু চামচের টুংটাং শব্দ ভেসেছে। কাব্য কয়েকবার রুশানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিত। অনেকক্ষণ ধরে প্রশ্নটা বুকের ভিতরে আটকেছে। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ধীরে করে বলল, ভাইয়া তোমার কি হয়েছে? রুশান খাবার মুখে তুলতে তুলতে নির্বিকার গলায় উত্তর দিল, ওটা তোমার না জানলে চলবে। কথাটা খুব জোরে বলা হয়নি, তবু স্বরের দৃঢ়তা এতটাই স্পষ্ট ছিল যে কাব্য সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, মাথা নিচু করে খাবার খেতে লাগলো। পূর্ণা একবার রুশানের কপালের ব্যান্ডেজের দিকে তাকালো। পূর্ণার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু রুশানের চোখের দিকে তাকিয়ে বোঝা গেল আজ কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাই পূর্ণাও নীরবে খেতে লাগলো। খাওয়া শেষ করে রুশান এক গ্লাস পানি খেলো, তারপর কাউকে কিছু না বলে উঠে দাঁড়িয়ে দাদির ঘরের দিকে চলে গেল। মালতী বিবি তখন তসবি হাতে ধীরে ধীরে জিকির করছিল। রুশান দরজা ঠেলে ভেতরে ঢুকতে তিনি মুখ তুলে তাকালেন, মুখে স্নেহভরা হাসি ফুটলেন। ঘুম ভাঙল দাদুভাই? রুশান কোনো উত্তর দিল না। ছোটবেলার মতো দাদি পাশে এসে পড়ল, তারপর ধীরে ধীরে মাথাটা মালতী বিবির কোলে রাখলো। মালতী বিবি মমতা ভরা হাতে নাতির চুল বিলি কাটতে লাগলেন। কয়েক মুহূর্ত নীরব থাকার পর হঠাৎ রুশান বলল, দাদি। মালতী বিবি বলল, হুম। রুশান বলল, তোমার নাতি মনে হয় আবারও কারো প্রেমে পড়েছে। মালতী দেবীর হাত থেমে গেল। তিনি অবাক হয়ে নিচের দিকে তাকালেন, তারপর মৃদুস্বরে বললেন, তাই নাকি? তা বল তো কে সেই মেয়ে শুনে। রুশান একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর শুরু থেকে সবটা বলল। মেয়েটার সঙ্গে প্রথম দেখা, মুখ ঢাকা রহস্যময় মেয়ে, আজকে হামলা, নিজের অজান্তে মেয়েটাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়া, ক্লিনিকে নিয়ে যাওয়া, মুখের ওড়না না সরিয়ে প্রতিশ্রুতি, আর সবশেষে ইশারায় মোবাইল নাম্বার জানানো। রুশান একটার পর একটা ঘটনা বাঁধলেন, মাতলি মন দিয়ে শুনল, মাঝে মাঝে বাধা দিলেন না। সব কথা শেষ হলে তিনি চুপচাপ করে রইলেন, তারপর শান্ত গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটাকে বলবা? রুশান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, হয়তো। একটু থেমে আবার বলল, আসলে আমি ঠিক বুঝতে পারছি না, মনে হয় কথা বলতে পারে, আবার মনে হয় পারে না। মালতী পৃথিবী স্নেহভরা চোখে নাতির দিকে তাকালেন। বোবা হলে সমস্যা কি? মানুষের সৌন্দর্য মুখে থাকে না। তিনি ধীরে ধীরে বললেন, শুধু একটা জিনিস মনে রাখবি, মেয়েটা যেন চরিত্রবান হয়, মানুষ হিসেবে ভালো হয়, বাকিটা আল্লাহ ঠিক করে দেবেন। একটু থেমে আবারও যোগ করলেন, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না, মানুষকে সময় নিয়ে চিনবে, বুঝে শুনে তারপর মন দিবি। রুশান মাথা নিয়ে সম্মতি জানাল, ঠিক আছে দাদি, কিন্তু রুশানের মন এখনও ঘুরপাক খাচ্ছে একজোড়া নীল চোখকে ঘিরে। এদিকে নূর মঞ্জিলে রাতের খাবার শেষ করে মেহেরির মনটা একেবারে ভালো নেই। খাবার টেবিলে বসে বারবার মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছে। প্রতিবারে একই ফুল, কোনো কল নেই, কোনো মেসেজ নেই। অবশেষে মন খারাপ করে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে ধীরে ধীরে হাঁটতে লাগলো এক কোণা থেকে আর এক কোণা। কখন জানালার পাশে দাঁড়িয়েছে, আবার কখনো ফোনের হাতে স্ক্রিন অন করছে, তারপর হতাশ হয়ে আবার ফোনটা নিচ্ছিল। মেহেরি নিজের সঙ্গে নিজেই বিড়বিড় করে, লোকটা কি অসুস্থ হয়ে গেল নাকি? সঙ্গে সঙ্গে মেহেরিসের কপালে কাটা দাগটার কথা মনে পড়ল। হাতের ক্ষত, পেটের কাটা, রক্তে ভেজা শার্ট। মেহেরিসের বুকটা ধক করল, নাকি ব্যথা বেশি বেড়ে গেছে, হাসপাতালে যেতে হয়েছে। মেহেরিস আর ভাবতে পারল না, কারণে বুকের ভিতর অস্বস্তিতে জমে উঠল। ঠিক তখনই টুং, মোবাইলের নোটিফিকেশনের সাউন্ড বেজে উঠল। মেহেরিস প্রায় দৌড়ে ফোনটা হাতে তুলল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। মেহেরিসের ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল, হৃদস্পন্দন একটু বেড়ে গেল। কাপা আঙ্গুলে মেসেজটা খুলল। স্ক্রিনে মাত্র একটি লেখা, নূর, আমি রুশান বলছি, এখন তোমার শরীর ঠিক আছে? মেসেজটা পড়ে মেহেরিসের চোখ দুটো আনন্দে চিকচিক করল, অজান্তে বুকের সঙ্গে জড়িয়ে ধরল, তারপর ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। শেষ পর্যন্ত আর পারল না, ঘর জুড়ে একা একা মিষ্টি হেসে ফেলল। অবশেষে লোকটা মেসেজ করছে, সত্যি আমাকে ভুলে যায়নি। মেহেরিস চিৎকার করলো, প্রফুল্ল চিত্তে বলল, রুশান আর মেহেরিস টুকটাক মেসেজে কথাবার্তা চলছে, অল্প কিছু শব্দ, তবুও সেই শব্দগুলোর ভিতরে অদ্ভুত একটা স্বস্তি লুকিয়েছে। দুজনের মনে আজ অন্যরকম ভালোবাসা। মেহেরিস লিখল, তুমি কি ডক্টর দেখেছো? ক্ষতস্থান ব্যান্ডেজ করা? রুশান ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, আঙুল চালিয়ে রিপ্লাই, না, শুধু ড্রেসিং করছি, এখন ঠিক আছে। কিছুক্ষণ পর মেহেরিস শুধু লিখল। রুশান কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর লিখল, তুমি আমাকে আরেকদিন সময় দিবে? মেসেজটা পড়তে মেহেরিসের বুকের ভেতরটা অক্ষণে ধুকপুক শুরল। কেন, কি হয়েছে? রুশান উত্তর দিল, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেদিন তুমি ফ্রি থাকবে শুধু সেদিন আমাকে মেসেজ দিও। মেহেরিস ছোট্ট করে লিখল, আচ্ছা।
এরপর আর কোনো কথা হলো না। রুশান ফোনটা অফ করে বিছানায় শুয়ে পড়ল। ঘরের আলো নিভিয়ে দিলেও ওর চোখে ঘুমের কোনো ছাপ নেই। বারবার মনে ভেসে উঠছে আজকের প্রতিটি মুহূর্ত, মেহেরিসের আচরণ, তার উদ্বিগ্ন চোখ আর বিদায়ের সময় সেই একটুখানি হাসি। রুশান দীর্ঘশ্বাস ফেলল। আমি না চাইলেও মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছি। কথাটা রুশান উচ্চস্বরে বলল না, শুধু নিজের মনে স্বীকার করলো। কিন্তু পরক্ষণে চোখে মুখে কোমলতা মিলিয়ে গেল। চোখে ফিরে এলো এক পরিচিত গাম্ভীর্য। অনুভূতি দরকার। তার আগে আমার সত্যিটা জানা দরকার। আজকের ঘটনার পর একটা বিষয় পরিষ্কার, মেয়েটার জীবন স্বাভাবিক নয়। কেউ অনুসরণ করছে, কিংবা কোনো এক রহস্য আছে, যার কারণে মেয়েটা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বেঁচে আছে। রুশান সিদ্ধান্ত নিল, আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে এগোবে। মেয়েটার জীবনে কী ঘটছে, কোনো বিপদের মধ্যে আছে, সব কিছু আমাকে জানতে হবে। ভালোবাসার কথা প্রকাশ করার মানুষ রুশান নয়। নিজের অনুভূতি প্রকাশ করার চেয়ে সত্যের কাছে পৌঁছানো এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবুও বুকের গভীরে কোথাও একটা নীরব জায়গা করে নিছে। মেহেরিস এখন আর শুধু একজন অপরিচিত মানুষ নয়, ওকে নিরাপদে রাখার অদ্ভুত এক দায়িত্ব নিজের অজান্তে রুশান অনুভব করতে শুরু করছে। রাত 2:24। শহরের কোলাহল বহুভাগে থেমে গেছে। নির্জন বাগানবাড়িটা ঘন অন্ধকারে ডুবে আছে। দূরে ঝিঝি পোকার শব্দ ছাড়া চারপাশে কোনো আওয়াজ নেই। বৈঠকখানায় মাঝখানে একা বসে আছেন জাবিন সিদ্দিকী। মুখ ভর্তি কঠোরতা, চোখে জমাট রাগ। ওর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে কয়েকজন লোক। ঘরের ভারী নীরবতা যেন শ্বাসরুদ্ধকর। হঠাৎ জাবিন টেবিলের উপর সজোরে মুঠে আঘাত করলো। তারপর খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কোন বান্দির ছেলে আমার নীল মেঘের গায়ে আঘাত করেছে? জামিনের কণ্ঠে এই শীতল ক্রোধ ছিল যা উপস্থিত সবাই কেঁপে উঠল। একজন ভয়ার্ত মুখে সামনে এগিয়ে এলো, কাঁপা স্বরে বলল, বস, ভুল হয়ে গেছে। আমি ওই লোকটাকে আঘাত করতে চলেছিলাম। ম্যাডাম হঠাৎ সামনে চলে আসে, আঘাত ওনার গায়ে লাগে। আমি ইচ্ছে করে করিনি। কথা শেষ হওয়ার আগে জামিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টি আবারও ভয়ঙ্কর উঠল। তোদের জেল থেকে বের করছিলাম কেন জানিস? জামিন একটু থেমে গেল। জানাজা পড়ার জন্য। কিন্তু আমি কি বলেছিলাম? বলেছিলাম ওকে আমার কাছে নিয়ে আসবি, খুব ভদ্রভাবে, একটা আঁচড় যেন না লাগে। জামিন কয়েক পা এগিয়ে এসে একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। তোরা কি করলি? আমার জানটাকে রক্তাক্ত করে দিলি। লোকটা কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো। বস, একটা সুযোগ। জামিন হাত তুলে তাকে থামিয়ে দিল। ওর ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় শীতল হাসি ফুটে উঠল। বিশ্বাসঘাতকতা আমি একবার ক্ষমা করি, ভুললে মানুষের একটা মূল্য আছে। জামিন পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনের দিকে তাকালো। ওকে নিয়ে যায়, এমন শাস্তি যে যেন বাকিরা দেখে মনে করে আমার আদেশ অমান্য করার পরিণতি। এবার একটু সময় নিয়ে বলো, আগে বেঁধে পেটাবি, তারপর লাশটা গরম তেলে ডোবাবি। হাড্ডিগুলো বিনা জানা যায়। কেউ আর কোনো শব্দ বলার সাহস পেল না। জামিন নিজের কোটের বোতাম লাগিয়ে ধীর পায়ে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল। জামিনের জুতার শব্দ ধীরে ধীরে মিলে যেতে ঘরের নীরবতা আরও ভারী উঠল। সর্বমনে একটাই উপলব্ধি, জামিন সিদ্দিকীর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা আসলে রাগ নয়, বরং নীরব সিদ্ধান্ত। পরদিন সকালে গুলশানের অভিজাত আবাসিক এলাকার সকালটা ছিল অন্য দিনের মতো শান্ত। রোদের কোমল আলো কাছের জানলায় এসে পড়ছে। মেহেরিস নাশতা শেষ করে নিজের প্রয়োজনীয় বই খাতা গুছিয়ে নিচ্ছে। তারপর বাড়ির সামনে অপেক্ষারত গাড়িতে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে গুলশানের রাস্তা পেরিয়ে মূল সড়কে উঠল। সকালে ব্যস্ত ঢাকায় একের পর এক গাড়ির সিগন্যালে অপেক্ষা, পথযাত্রী ভিড়, সব কিছু যেন প্রতিদিনের পরিচিত দৃশ্য। অথচ মেহেরিসের মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। নিজের অজান্তে রুশানের কথাগুলো মনে পড়ছে। গত রাতে ছোট্ট মেসেজগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। মেহেরিস মৃদু হাসলো, আবার মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে জানলার বাইরে তাকালো। প্রায় 45 মিনিট পর গাড়ি এসে থামলো ইউনিভার্সিটি অব ঢাকা ফ্যাকাল্টি অব ল এর সামনে। মেহেরিস গাড়ি থেকে নেমে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের পদচারণ। কেউ কেউ বন্ধু সঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ হাতে আইন বিষয়ক মোটা বই নিয়ে ক্লাসের দিকে ছুটছে। পরিচিত কয়েকজন সহপাঠী দূর থেকে মেহেরিসকে দেখে হাত নাড়ে শুভেচ্ছা জানালো। মেহেরিস মৃদু হেসে তাদের শুভেচ্ছার জবাব দিল। মেয়েটা আইন কাঁধে তুলে খুব শান্ত ভঙ্গিতে আইনের মানুষদের ভবনের দিকে হাঁটতে লাগলো। সামনে আরেকটি নতুন দিনের ক্লাস। কিন্তু মেহেরিস অজান্তে জীবনের গল্প যেন এক নতুন মন নিয়েছে। ঘরের পর্দা ফাঁক গলে সূর্যের নরম আলো বিছানার কোলে এসে পড়ছে। অথচ সেই আলোতে স্বস্তি খুঁজে পাচ্ছে না রুশান। খুব ধীরে চোখ খুলতে মাথার ভিতর কেমন একটা ভারী লাগলো। মাথার যেন সীসার মতো অবশ। কষ্ট করে বিছানায়
হেডবোর্ডে হেলান দিল। কপালে হাত রাখতে বসতে শরীরটা অস্বাভাবিক গরম। গত রাতে আঘাতটা যেমন গুরুত্ব মনে হলো না, তার প্রভাব পড়েছে শরীরের উপর। ক্ষতস্থানটা ধরেছে, পুরো শরীর ব্যথায় অবশ হয়েছে। রুশান একবার দীর্ঘশ্বাস ফেলল। ডাক্তার হয়ে নিজের শরীরের প্রতি ওর অবহেলা নতুন কিছু নেই। গত রাতে শুধু ক্ষতটা পরিষ্কার করে ড্রেসিং করে বিষয়টা শেষ ভেবেছিল, কিন্তু হাসপাতালে যাওয়ার প্রয়োজন মনে করেনি। এখন বুঝতে পারছে শরীরে এই অবহেলা প্রতিবাদ করছে। রুশান ধীরে ধীরে আবার শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দুটো ভারী হয়েছে। ঠিক তখনই জানলার পাশে থেকে ক্ষণিকের জন্য একটা নড়াচড়া চোখে পড়ল। রুশানের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল। মাথা সামান্য ঘুরিয়ে জানলার দিকে তাকালো। পর্দার ঠিক ওপাশে বারান্দার রেলিংয়ের যেন কারো ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়েছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু অস্পষ্ট একটা অবয়ব। রুশানের বুকটা ধক করে উঠল। মুখে কোনো পরিবর্তন ফুটল না, বরং আরও শান্ত হয়ে গেল। একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণের অভ্যাসে রুশানের প্রবল। আতঙ্কিত হয়ে ওঠা বা হঠাৎ প্রতিক্রিয়া দেখানোর বুদ্ধিমানের কাজ নয়, এটা রুশান ভালো করেই জানে। রুশান কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে রইল। ছায়াটা নড়ছে না, কোনো শব্দ করছে না। রুশান এবার ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। বাইরে থেকে দেখলে মনে হবে জ্বরের ক্লান্তিতে আবার ঘুমিয়ে পড়ছে, কিন্তু বাস্তবে রুশানের প্রতিটি ইন্দ্রিয় সজাগ। শ্বাস প্রশ্বাসের গতি পর্যন্ত স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কান খাড়া করে শুনছে বারান্দায় কোনো পদশব্দ শোনা যায় নাকি। জানলা কপাটে কোনো নড়াচড়া করলো না। ঘরের ভিতরে এখন নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মধ্যে জানলার ওপাশে থাকা অচেনা ছায়াটি যেন আরও রহস্যময় হয়ে উঠল। রুশান বসলে, কে সে? কেন এসেছে? জ্বরের ঘোরে? চোখের ভুল? রুশান কোনো উত্তর খুঁজতে চাইল, অপেক্ষা করতে লাগলো। কারণ অনেক সময় শিকারকে ধরার সবচেয়ে কার্যকর উপায় হলো তাকে বিশ্বাস করানো যে শিকার এখনো কিছুই টের পায়নি। কিছুক্ষণ পর ধীরে বারান্দার স্লাইডিং দরজাটা সরে গেল। পা টিপে টিপে পূর্ণা ভিতরে ঢুকলো। আসলে পূর্ণা অনেক আগে রুশানের রুমে এসেছিল। নড়াচড়া টের পেয়ে কিছুক্ষণ আগে বারান্দায় গেছিল। এখন মেয়েটা আবার নিশ্চিত হয়েছে যে রুশান ঘুমিয়ে পড়েছে, তাই কোনো দ্বিধা ছাড়াই রুমে প্রবেশ করলো। পূর্ণা কয়েক কদম এগিয়ে এলো, ওর চোখ স্থির রুশানের মুখে। ঠিক সেই মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই রুশান ডান হাত প্রচণ্ড শক্তিতে সামনে ছুটে এলো। ধপ! লাথিটা সোজা পূর্ণার তলপেটে গিয়ে পড়ল। আঘাতের তীব্রতায় পূর্ণা ভারসাম্য হারিয়ে মেঝেতে বসে পড়ল। ওর মুখটা বিকৃত হয়ে গেল যন্ত্রণায়। কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতে পারছিল না, অথচ রুশানের চোখ তখনও বন্ধ। মুহূর্তের মধ্যে রুশান ধীরে ধীরে উঠে বসলে। এলোমেলো চুলে হাত বুলিয়ে একবার পূর্ণার দিকে তাকালো। ওর চোখে না ছিল বিস্ময়, না ছিল রাগের বিস্ফোরণ, শুধু বরফ শীতল দৃষ্টি। শান্ত নিয়ন্ত্রিত কণ্ঠে রুশান বলল, ঘুমিয়েছি আমি ভেবে বারবার আমার ব্যক্তিগত পরিসরে ঢোকার অভ্যাস বদলান। এটা ভদ্রতা নয়, নির্লজ্জতার পরিচয়। পূর্ণা ব্যথা সামলে কিছু বলতে চাইছিল, কিন্তু রুশান তাকে সেই সুযোগ দিল না। বিছানা থেকে নেমে ধীরে ধীরে দাঁড়ালো। আর একটা কথা মনে রাখবেন, আমি সাধারণ নিজের রাগ নিয়ন্ত্রণ রাখি, কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পরিস্থিতি কারোর জন্য সুখকর হয় না। রুশান একটু থেমে দরজার দিকে ইঙ্গিত দিল, এক্ষুনি রুম থেকে বেরিয়ে যান, আর আমার অনুমতি ছাড়া এই রুমে ঢুকবেন না। ঘর জুড়ে আবার নীরবতা। পূর্ণা কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। রুশানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল এখানে অনুনয় বা তর্কের কোনো জায়গা নেই। পূর্ণা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পেটের ব্যথা চেপে ধরে কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর রুশান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এরপর বিড়বিড় করে বলল, আমি দরজা খোলা রেখে শুয়েছিলাম। তারপর কপালে হাত রাখলো। জ্বর এখনো কমেনি, কিন্তু তার চেয়ে রুশান বেশি বিরক্ত করছিল একটা বিষয়, কেউ তার সীমারেখা অতিক্রম করে সাহস দেখেছে, আর সেই ব্যাপারটা রুশান কখনো সহজভাবে নেয় না। শেষ চৈত্রের বর্ষণ, পর্ব 2। বলছিলাম যে এই গল্পটা 4-5টা পর্ব কন্টিনিউ দিয়ে আমি কৃষ্ণপক্ষের ছায়াটাও 4-5টা দিই, আর কলঙ্কের কারুকাজটাও দেয়, আর সাজের মায়াটা যখন আসবে তখন দেব। প্রমিস করছি, যা গল্প শুরু করছি এন্ড অবধি দেবো, শুধু চ্যানেলটার সাথে থাকুন।